লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসা লোকটা আর কেউ নয়, বিভোর ছিল। ওর এমন রুক্ষ মূর্তি দেখে রুহি কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়েছিল। বিভোর ওর একদম কাছে এসে দাঁড়ালো। রাস্তাঘাট তখন খালি থাকলেও রুহির কেমন অস্বস্তি লাগছিল। সে সরে দাঁড়ালো। বিভোরের কণ্ঠ আকাশ কালো করা মেঘের গর্জন যেন। চিৎকার করে বলল, সরে দাঁড়াচ্ছ কেন? রুহি গলা নামিয়ে বলল, চিৎকার করছেন কেন অভদ্রের মতো? বিভোর গা জ্বালানো একটা হাসি দিয়ে বলল, আমি অভদ্র? হ্যাঁ, ঠিকই বলেছ। রুহি অবাক হয়ে বলল, মানে? এতদিন অনেক ছাড় দিয়েছে বলে বেশি সাহস হয়ে গিয়েছে তোমার। বাজে কথা বলবেন না। কেন বলবো না? আর এটা বাজে কথা কিভাবে হলো? আপনার সাথে কথা বলতে আমি ইচ্ছুক নই বলেই হাঁটা ধরল ফুটপাত ধরে। আশ্চর্য, আজ একটাও রিক্সা নেই। রুহির বিরক্ত লাগছে, আবার মনটাও খচখচ করছে। বিভোরের সাথে এতদিন পরে দেখা, আর সে কিনা রাস্তায় উল্টো পাল্টা বকবক শুরু করেছে। হঠাৎই পেছন থেকে ওর হাত টেনে ধরল বিভোর। এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রুহির দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নেওয়ার ফুরসত পাচ্ছে না। বিভোরের গায়ের কড়া পারফিউমের গন্ধে মাথা ভোঁ ভোঁ করছে। এতটা অসভ্য ব্যবহার কেন করছে ডাক্তারবাবু? রোগীদের চিকিৎসা করাতে করাতে এখন নিজেই পাগল হয়ে গেল নাকি? কিন্তু এমন করছে কেন বিভোর? রুহি নিজেকে যতই বিভোরের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, ও ততই রুহিকে শক্ত করে ধরছে। এক পর্যায়ে রেগে বিভোরের গালে থাপ্পড় বসিয়ে দিল রুহি। তারপর নিজেই অবাক হয়ে গেল। বিভোর স্তব্ধ হয়ে গিয়েছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর ছায়াগুলো পিচঢালা পথে প্রতিফলিত হচ্ছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে সবকিছু। বন্য বাতাসে কয়েকটা গাছের পাতা উড়ে এসে পড়ল রুহির ওড়নায়। ও সেগুলো ঝাড়ছে ঠিকই, তখনই বিভোর প্রচণ্ড জোরে গাড়ির জানলায় একটা ঘুষি দিতেই গ্লাস কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ে। কিছুটা কাঁচ বিভোরের হাতেও ঢুকে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রুহি দিক বিদিক কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে বিভোরের হাতটা টেনে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলল, এটা আপনি কি করলেন? বিভোর বলল, যা ইচ্ছা তাই করেছি, হাত ছাড়ো। কতটা রক্ত বেরোচ্ছে? বিভোর হেসে বলল, বাইরের রক্তটাই শুধু চোখে পড়লো তোমার রক্তজবা? মানে আমার বুকের ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি? আমি কিছু বুঝতে পারছি না। পারবে কিভাবে? তুমি চিরকালই অবুঝ ছিলে। বয়স এখনও 18 রয়ে গেল। রুহি ওর হাতটা ছাড়ছে না দেখে রেগে ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নেয় বিভোর। রুহি বলল, হাতে তো ইনফেকশন হয়ে যাবে। বিভোর গম্ভীর গলায় বলল, ডাক্তার তুমি নাও, সো চুপ থাকো। রুহি হতাশ হয়ে বলল, এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? ডাক্তারি করতে করতে কি নিজে পেশেন্ট হয়ে গিয়েছেন? অদ্ভুত। বিভোর রুহির দিকে তাকালো, বলল, হ্যাঁ, আমি পেশেন্ট হয়ে গিয়েছি। মানুষের ভালো করতে গিয়ে সাহায্য করতে করতে আমি আজ ক্লান্ত। অথচ কেউ একটা বারের জন্য আমাকে বুঝতে চাইল না, জানতে চাইল না আমার কষ্ট হয় কিনা। আফসোস, আমি কাদের জন্য কি করলাম, কেন করলাম? রুহি বিভোরের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। রক্তমাখা বিভোরের হাতের দিকে নজর যেতেই শিউরে উঠল। ব্যতিব্যস্ত হয়ে বলল, প্লিজ আপনি হাতটাকে কিছু করুন। বিভোর সরাসরি উত্তর দিল, টলমল চোখে বলল, তুমি আমার কিছু কথা শুনবে? আমি আর পারছি না এসব ঘটনা নিজের মনের ভেতর রাখতে। মনে হচ্ছে আমার বুক ফেটে যাবে, আমি অতি শীঘ্রই মারা যাব। প্লিজ রক্তজবা, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। রুহি আতকে উঠল। এরকম করছে কেন ওর ডাক্তারবাবু? আবার কেন সামনে আসলো ওর? এতদিন ভালোই ছিল, কত কষ্ট করে ভোলার চেষ্টা করছিল, কিন্তু চাইলেই তো আর ভোলা যায় না। কিন্তু সামলে নিয়েছিল নিজেকে। এখন বিভোরকে যতই দেখছে ততই দুর্বল হয়ে পড়ছে। কি বলবে বিভোর ওকে? এই শহরেই বিভোরদের অন্য একটা বাড়িতে নিয়ে এলো রুহিকে। দোতলা ছিমছাম বাড়ি, কিন্তু খুব সুন্দর। বিভোরের হাতটা একটা রুমাল দিয়ে বেঁধে দিল রুহি। এক প্রকার জোরাজোরি করেও এই অসাধ্য সাধন করেছে। খালি বাড়িতে কেমন ভয় ভয় লাগছিল রুহির। ক্লান্ত শরীরটা নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। রুহি দুরু দুরু বুকে সেখানে বসে। তারপর আনমনেই বিভোরকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকতো তাহলে তো আপনি ফিরতেন না, তাই না? বিভোর অসহায় চোখে তাকালো, বলল, ভাগ্যে থাকলে হয়তো তাই হতো, কিন্তু জীবন আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। তাহলে কেন ওসব টেনে আনছো আর বর্তমান নষ্ট করছো? তুমি যথেষ্ট বড়, ম্যাচিউরড হয়েছ, কেন বুঝতে চাচ্ছ না? রুহি বিরক্ত হয়ে বলল, আমি আর কিচ্ছু শুনতে বা বুঝতে যাচ্ছি না, আমাকে এখন যেতে দিন। রুহির ইগো আর ইগনোর দেখে বিভোর অবাক হচ্ছে শুধু। মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে। এই কথা শোনার পরে বিভোর রেগে চিৎকার করে বলল, আচ্ছা তুমিই বলো, একা যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলে তখন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে? কি হাল হতো তোমার? ট্রেনের ওই ছেলেগুলো কি ছেড়ে দিত তোমাকে? আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলেই বা কি হতো? একবার ভেবে দেখেছো তুমি, বলো? রুহির মুখটা কালো মেঘে ছেয়ে গেল। একটা কথাও মিথ্যে নয়। ওইটুকু বয়সে বিভোর না থাকলে আজকে রুহি হতে পারত না। বিভোর ঘোলাটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কথাগুলো বলা হয়নি, কিন্তু আজ বলতে বাধ্য হয়েছে। রুহি কি ভাবে নিজেকে?
ওর সাথে বিভোর অন্যায় করেছে, আর বিভোরই যদি ওকে সেদিন না বাঁচাতো তাহলে কি হতো রক্তজবার? একবার ভেবে দেখলো না কেন রুহি? আসলে প্রয়োজন পড়লে মানুষকে দরকার হয়, তারপর সবাই সবকিছু ভুলে যায়। বিভোর এলোমেলো কণ্ঠে আবারও বলল, তোমার ভাইয়ের কাছেও যদি রেখে আসতাম তাহলে ওরা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিত। আমি যদি শহরে নিজের সাথে না নিয়ে আসতাম তাহলে তোমার অস্বস্তি থাকতো রক্তজবা। তাহলে কেন তুমি আমার একটা ভুল ধরে আমাকে কষ্ট দিচ্ছ? তবে কি ভেবে নেব তুমি আমার থেকে সুযোগ নিয়েছ? এখন দরকার ফুরিয়ে যাওয়ায় আমাকে আর চেনোই না? আই নো আই হ্যাভ ডান রং, বাট ইউ আর অলসো অ্যান অপরচুনিস্ট, আ সেলফিশ গার্ল। তাই নয় কি? বলেই বিভোর ডিভানে একটা লাথি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কড়া কয়েকটা নির্মম সত্য শোনার পর রুহি মাথা নিচু করে কাঁদছে। ঠিকই তো বলেছে বিভোর, সেন্স অফ হিউমার বলে তো কিছু একটা আছে, যেটা বলে রুহানি তুমিও তো বিভোরের সাথে অন্যায় করেছ। নিজের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাই তাকে তুমি এখন দূরে সরিয়ে দিচ্ছ। আসলে তুমি একটা সেলফিশ। আধ ঘন্টা পর বিভোর ঘরে আসে। মনে হচ্ছে আরও ড্রিঙ্ক করে এসেছে। রুহি গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবেন? আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? বিভোর গম্ভীর গলায় বলল, নাদিরা আন্টি তোমার বিয়ে ঠিক করেছে। রুহি অবাক হয়ে বলল, তাই নাকি? রুহি শুধু বলল, ভালোই। এইটুকু কথা বলতে দেরি, বিভোরের রাখতে দেরি হয়নি। চিৎকার করে বলল, তোর খুব আনন্দ হচ্ছে তাই না? রুহি বাক্যহারা হয়ে গেল। এসব কি? হুট করে তুই তুকারি কেন করছে? বিভোর বলল, আপনি কি বলছেন? ঠিক বলছি, তোর মনে এখন খুব ফুর্তি হচ্ছে তাই না? রুহি হতভম্ব হয়ে বলল, ফুর্তি হবে কেন? কেননা তুই আমার ওপর রিভেঞ্জ নিতে পারবি। কিসের রিভেঞ্জ? আপনার সাথে আমার কিসের শত্রুতা সেটা তুই জানিস, নইলে আমার থেকে কেন দূরে সরে গেলি? বিভোর কিছুতে নিজেকে আর রাগকে কন্ট্রোল করতে পারছে না। কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল, ঠোঁট উল্টে আসছিল। রুহি ভয় পেয়ে গেল, বলল, কি হয়েছে আপনার? রুহির থেকে দূরে সরে গেল বিভোর। তারপর অগ্নিমূর্তি হয়ে চিৎকার করে বলল, আমার থেকে দূরে থাকো, আমি তো খারাপ ক্যারেক্টারলেস। আমি তো মেয়েদের সাথে ফ্লার্ট করি, তাদের সাথে আমার বাজে সম্পর্ক। আমার এই ভুলের তো ক্ষমা নেই। আমি পাপী, আমি নিজের বউকে ভুলে গেছি। আমি তাকে একা ফেলে বিদেশে গিয়ে গার্লফ্রেন্ড জুটিয়েছি। এখন এই শাস্তি আমার সারা জীবন পেতে হবে। আমার বউ, হ্যাঁ, সে আমাকে ভালোবাসে না, তার কাছে আমি অপরাধী। আমি নাকি তার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছি। কোনোদিন সে আমার হাত ছুঁয়েও দেখল না। একজন ডাক্তার আমি, কত শত মেয়ে ঘুরে বেড়ায় চারপাশে। ইচ্ছে করলে আমি যে কারোর সাথে সম্পর্ক রাখতে পারি, কিন্তু বিদেশে আমি যেটা ভুল করেছি সেটা আমাকে নরকে ঠেলে দিয়েছে। ফাঁসির আসামির শেষ ইচ্ছাটাও জানতে চায় মানুষ, সেখানে আমি এর চেয়েও বড় অপরাধী। এর তো কোনো ক্ষমাই নেই। তাহলে কেন আমি বাঁচব যেখানে আমাকে কেউ বুঝেই না? আমি আর বাঁচবই না। বিভোরের এলোমেলো কথার ভঙ্গি দেখে রুহি অবাক হলো। হঠাৎ করে প্রশ্ন করল, আপনি কি আবার ড্রিঙ্কস করেছেন ডাক্তার সাহেব? বিভোর বাচ্চাদের মতো হেসে বলল, ড্রিঙ্কস তো ভালোটা করে, আমি তো পচা। নো, আমি খারাপ না। সবাই আমাকে খারাপ ভাবে, আর খারাপদের কষ্ট শোনার জন্য কেউ তো নেই। ড্রিঙ্কস করেছি, বেশ করেছি। রুহির মাথা ঘোরাতে লাগলো। ড্রিঙ্কসের প্রভাব আস্তে আস্তে বাড়ছে বোধ হয়, কারণ বিভোর ইতিমধ্যেই অনেক উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। রুহির কোলে নিজের মাথা এলিয়ে দিয়ে ওর ওড়না টেনে নিয়ে নিজের মুখের ওপর দিল। রুহি বলল, এরকম কেন করছেন? বিভোর গম্ভীর গলায় বলল, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে আর কারোর হতে দেব না। রুহির হাত পা ঠান্ডা হয়ে এলো। মনে হচ্ছে আকাশে মেঘ ভাসছে। এলো কেসে। ঘরের ভেতরে বাইরে থেকে আসা ফুরফুরে হাওয়া বইতে লাগলো। রুহির সাথে এবার প্রকৃতিও বিশ্বাস করতে বাধ্য হলো যে বিভোর তাকে ভালোবাসে। আহা, বাতাসে কেমন সুখ সুগন্ধ। রুহি জানে বিভোর এখন নিজের জ্ঞানে নেই। এই অবস্থায় মানুষ বেশিরভাগ সময় সত্যি কথা বলে। রুহি মজা করে জিজ্ঞেস করলো, আমাকে ডিভোর্স দেবেন না? বিভোরের মাথা রুহির কোলে, ও রুহির কোমর জড়িয়ে ধরে বলল, প্রশ্নই ওঠে না। তুমি যদি চাও আলাদা থাকতে তাহলে থাকো, আমি কখনোই ছাড়তে পারবো না তোমাকে। আপনি ড্রিঙ্কস করেছেন কেন? আর এতদিন পরই বা আমার সামনে এলেন কেন? তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? রুহি মিটমিট করে হেসে বলল, ভালো লাগছে তাই। আমি মরে গেলে বুঝি খুশি হবে? একদমই না। আমাকে ছাড়ুন, বাসায় যেতে হবে। আজ বাসায় যাওয়া যাবে না। কেন? আজকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর আমি চাই না কেউ তোমাকে দেখুক, পছন্দ করুক। দূরে গেলে এটাই সত্যি যে তুমিই আমার। রুহি বুঝল বিভোর কেন এতটা রেগে আছে, কিন্তু পাত্রপক্ষ দেখতে আসার ব্যাপারটা নাদিরা ওকে কেন বলল না? রুহির মন খারাপ হয়ে গেল। বিভোরকে ছাড়া আর কাউকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না। এই সময়টাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছা করছে। এবার অন্তত ক্ষমা করে দেওয়া যায় লোকটাকে। অনেক তো হলো, 5.5 বছর তো কম নয়। রুহি নিজের স্বপ্ন পূরণ করেছে, দেখিয়ে দিয়েছে বিভোরকে যে নিজের পায়ে দাঁড়াতে পারে মেয়েরা, যদিও অনেকটা অভিমান থেকেই করা। বিভোরের মতো একটি ছেলের প্রতীক্ষাই তো রুহি আজীবন করেছে, যে নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতেও কুণ্ঠা বোধ করবে না। ভাবনার মাঝে বেজে উঠল রুহির ফোন। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল নাদিরার নাম। রুহি রিসিভ করলো। নাদিরা ওপাশ থেকে বলল, কোথায় রে মা তুই? কেন?
নাদিরা কেমন অপরাধী কণ্ঠে বলল, তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি? পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে, তোকে এই কথাটা বলিনি। ওদেরকে চলে যেতে বলো। নাদিরা হতভম্ব হয়ে বলল, মানে? আমি এখন বিয়ে করব না, যখন করার ইচ্ছা হবে জানাবো তোমায়। প্লিজ তুমি ওদিকটা হ্যান্ডেল করে নাও। আর আজ আমার বাসায় ফিরতে লেট হবে, আবার নাও আসতে পারি। নাদিরা আর কিছু বললেন না। মেয়ের মত না থাকলে সেই বিয়ে কেমন করে হবে জিজ্ঞেস করলেন। কোথায় তুই? আছে এক জায়গায়। রাত হয়ে গিয়েছে তো মা। চিন্তা করো না, আমাকে জানাস কখন ফিরবি। আচ্ছা রাখি। বিভোর সজ্ঞানে ছিল না। রুহি ওর চুলে হাত বুলাতে লাগলো। সব ভিজে যাক, বেঁচে থাক অভিমান। অভিমান না থাকলে সে ভালোবাসা কোনো ভালোবাসাই নয়। চট করে বিভোর চোখ খুলে রুহির দিকে তাকালো। মিষ্টি করে হাসলো রুহি। ওকে চমকে দিয়ে বিভোর ওর মুখটা নিজের অতি কাছে টেনে নিল। রুহির ঠোঁটজোড়া দখল করে নিল বিভোর। অবাক রুহি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টায় রত। বেশ কিছুক্ষণ পর রুহি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এটা কি ছিল? ভালোবাসা এতটাও সুখের হয়? রুহি ঠিক করলো বিগত 3টা বছরের গল্পগুলো বলবে সে বিভোরকে, কিন্তু ইতিমধ্যেই ঘুমিয়ে কাঁদা। রুহি আনমনে হেসে বলল, শহর জুড়ে আরও একবার বৃষ্টি নামুক, দেখুক পৃথিবী আমি কতটা ভাগ্যবতী। আমাকে ওরা হিংসে করুক, বৃষ্টিরাজির ফুল ফুটুক সারা আকাশ জুড়ে। পৃথিবী, আমারও একটা ভালোবাসার মানুষ আছে। রাতটা এভাবেই কেটে গেল। সকালবেলা কড়া রোদের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছিল। রুহির চোখে সে আলো লাগতেই ধরপড়িয়ে উঠে বসল। তাকিয়ে দেখল ওর কোলে বিভোরের মাথা হলেও পা দুটো চিৎপটাং অবস্থায় এদিক ওদিক রাখা। মনে হচ্ছে কোনো সং বুঝি সার্কাস দেখাচ্ছে। রুহি হাসি চাপাতে পারছিল না। বিভোরের মাথাটা ডিভানে রেখে অতি সাবধানে উঠে দাঁড়ালো। তারপর ঠিক করে শুয়ে দিল। মনে হচ্ছে ড্রিঙ্কসের প্রভাব এখনও কাটেনি। রুহি ওয়াশরুম খুঁজে ফ্রেশ হয়ে নিল। পেটের ক্ষুধায় ইঁদুর দৌড়াচ্ছে। আশ্চর্য, কোনোদিন তো এত ক্ষুধা পায়নি, কিন্তু এখন খাবেটা কি? রান্নাঘর খুঁজতে খুঁজতে দেখলো করিডোরের ওপাশে ছোট্ট একটা রান্নাঘর আছে। ফ্রিজ খুলে দেখলো তাতে কয়েকটা ডিম, আলু, বেগুন, মশলাপাতি পড়ে আছে। রুহি সেগুলো নামিয়ে নিল। চায়ের পাতাও পেল একটা বক্সে। তড়িঘড়ি করে চুলাতে আগুন দিয়ে চা বসালো। অন্য একটা কড়াইয়ে ডিম ভাজলো, কিন্তু ভাত কোথায় পাবে? চাল? রান্নাঘর যেহেতু কোথাও না কোথাও তো চাল পাওয়া যাবে ভেবে রুহি খোঁজাখুঁজি শুরু করে চালও পেয়ে গেল। তারপর মনোযোগ দিয়ে ভাত রান্না করে ডিম আর বেগুন ভাজা রেডি করে ডাইনিংয়ে নিয়ে রাখলো। বিভোরকে কীভাবে চমকানো যায় ভেবে একটা বুদ্ধি আসলো। চা নাস্তা নিয়ে রুহি বিভোরের রুমে ঢুকলো। ইতস্তত করে আস্তে করে ডাকলো, শুনছেন? বিভোর ঘুমে মগ্ন, কপাল ঘেমে আছে। রুহি আলতো করে ওড়নার কোনা দিয়ে মুছে দিয়ে আবারও ডাকলো, ডাক্তারবাবু, আহা উঠুন না, আর কত ঘুমাবেন? এবার তো একটু ক্ষান্ত হন। ঘুমের মধ্যে মেয়েলি গলার বকবক শুনে বিভোর চোখ খুলে তাকালো। ঘোলাটে দৃষ্টি গিয়ে আটকালো টকটকে লাল গালের অধিকারিণীর চোখে। রক্তজবা। সে ডাকছিল নাকি এতক্ষণ? বিভোর ধীরে ধীরে উঠে বসলো। ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, ডাকছিলে? রুহি বিরস মুখে বলল, নেশা করে যেভাবে ঘুমিয়েছেন, না ডাকলে বোধহয় আজ সারাদিন ঘুমিয়ে কাটাতেন। চুপ। আচ্ছা, চাটা খেয়ে নিন। বিভোর অবাক হয়ে বলল, তুমি বানিয়েছ? হ্যাঁ। অবাক হওয়ার কি আছে? না, এমনি। বিভোর চায়ের কাপে চমক দিল। মাথা ভার হয়ে আছে, গা ম্যাজম্যাজ করছে। রুহি বলল, ফ্রেশ হয়ে নিন, আমি রান্না করেছি, একসাথে খাবো। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। রুহির আচরণগুলো অস্বাভাবিক। রাতের বেশিরভাগ কথাই বিভোরের মনে নেই। চিন্তিত মুখে চা খেয়ে বিভোর ডাইনিংয়ে উঁকি দিয়ে দেখলো তার রক্তজবা থালা বাসন রেডি করছে। বিভোর মুচকি হাসলো, তারপর চুপচাপ ফ্রেশ হতে গেল। রুহি কি আর ওকে মেনেই নেবে না? অন্য কাউকে বিয়ে করে নেবে? বিভোরের ভালোবাসা বুঝবে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভালোবাসা বোধহয় অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে আবিষ্কৃত একটা ধোঁয়াশা। খাবার টেবিলে বিভোর আবারও চমকিত হলো, কারণ রুহি নিজ হাতে ওকে তুলে খাইয়ে দিচ্ছে। এত স্বাভাবিক প্রকাশভঙ্গি রুহির যে বিভোরের মনে হচ্ছে দুইজন অনেক পুরনো সংসারী, কিন্তু তা নয়। এক পর্যায়ে বিভোরের হিচকি উঠে গেল। রুহি তড়িঘড়ি করে পানি এগিয়ে দিয়ে বলল, এত কি ভাবেন খাওয়ার সময়? কিছু না। মিথ্যে বলার প্রয়োজন নেই, আপনার চেহারা দেখে বোঝাই যাচ্ছে আপনি চিন্তিত। বিভোর কিছু বলল না। পরবর্তী লোকমা তুলে দিল রুহি ওর মুখে। তারপর দেখতে লাগলো স্বামী নামক এই মানুষটাকে। তার অল্প বয়সের আবেগ, প্রেম, ভালোবাসা সবকিছু ঘিরে আছে এই লোকটাকে ঘিরে। ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছিল, তখন থেকেই এই মানুষটা ওর হৃদয়ের সমস্ত জায়গাটা দখল করে আছে। আজ পর্যন্ত কোনো নড়চড় হয়নি। রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিভোর থতমত খেয়ে বলল, আমি কি দেখতে বেশি সুন্দর? ঘর থেকে বেরিয়ে এসে রুহি ব্যস্ত ভঙ্গিতে বলল, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তুমিও সুন্দর জানি, তবে আমি ছাত্রা নই। যেমন আপনি জান্নাহ নামক মহিলার প্রেমে পড়েছেন, যেটা আমি করিনি কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে। বিভোর গম্ভীর গলায় বলল, এই টপিক বাদ দাও, আমার মাথা ধরে যায়। আচ্ছা, খেয়ে নিন। তুমি খেয়েছ? জি। বিভোর প্রশ্ন করল, রক্তজবা, তুমি জানো তোমার বিয়ের কথাবার্তা কার সাথে চলছে?
এমন প্রশ্ন শোনার জন্য রুহি প্রস্তুত ছিল না। অবাক হয়ে বলল, না তো, নীরবের সাথে। রুহির মুখটা হা হয়ে গেল। নীরব মানে? নীরব ভাই ইভা আপুদের ফ্রেন্ড? রুহি ধপ করে চেয়ারে বসে বলল, ওনার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি তো ওনাকে বড় ভাইয়ের মতো দেখি, সে দেখে না। এটা আমি প্রথম দেখেই বুঝেছি। ছাই বুঝেছেন। বিভোর গম্ভীর গলায় বলল, এখন কি করবে? রিফিউজ। বিভোরের মনটা কেমন যেন নেচে উঠল। ওকে আরও এক দফা অবাক করে দিয়ে রুহি বলল, আপনি ওনাকে জানিয়ে দিন আমি আপনার বউ, তাহলে আর সামনে এগোবে না। বউকে বাঁচাতে এই কাজটা তো করতেই পারেন, তাই না? বিভোরের চোখ জোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। 2 গ্লাস পানি ঠকঢক করে খেল। রুহি আজ ওকে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ছাড়াবে। মেয়েটা এত রহস্য করছে কেন? কাল রাতেই বলল নিজেকে বিভোরের বউ ভাবতে চায় না, লজ্জা হয়। আর আজ হুট করেই নিজেকে ওর বউয়ের পরিচয় দিয়ে দিল। মেয়েটার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? এত তাড়াতাড়ি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় নাকি? দেখো আবার কিভাবে হাসছে। আহা, মেয়েটা মনে হচ্ছে এবার ওকে সত্যি হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবে। বিভোর বুকের বাঁ পাশে হাত রেখে রুহির দিকে তাকালো। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সত্যি এটাই বলবো? অফকোর্স। রুহি অসময়ে বাসায় ফেরে নাদিরা একটু অবাকই হলেন। রুহি মাঝে মাঝে তার অফিস মেয়ে কলিগ বা ফ্রেন্ডদের বাসায় রাত কাটায়। এই নিয়ে প্রশ্ন করাটা নাদিরা পছন্দ করেন না। কিন্তু বেলা 12টায় রুহি অফিসে থাকে। আজ বাসায় চলে এসেছে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা, শরীর খারাপ? রুহি ক্লান্ত ভঙ্গিতে বলল, না, অফিস নেই, আছে, যায়নি। ওহ। রুহি বলল, নীরব ভাই নাকি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? নাদিরা বললেন, হ্যাঁ, কাল এসেছিল ওদের ফ্যামিলির লোকজন, তুই না করে দিলি, তাই আমি আর কথা বাড়াইনি। তাও খুব করে অনুরোধ করে গিয়েছে যেন তোর সাথে একটু কথা বলি। কিসের কথা? তুই আরেকবার ভেবে দেখ। রুহি সরাসরি নাদিরাকে জানিয়ে দিল, এখানে ভাবার কিছু নেই। নীরবকেও বড় ভাইয়ের মতো দেখে। একটু ফ্রেন্ডলি কথাবার্তা বললেই যে কাউকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। নাদিরা আর কথা বাড়ালো না। রুহিকে নিজের মেয়ের চেয়ে কম কিছু ভাবে না, তাহলে কেন নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দেবে? যদিও নাদিরা চেয়েছিল রুহি এ বিয়েতে রাজি হোক। নীরব ছেলেটা দেখতে শুনতে ভালোই, চাকরিটাও ভালো। রুহিকে নিজে পছন্দ করেছে, তবে যা হয় সেটা ভালোর জন্য হয়। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় রুহির ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে রুহি ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করলো, কে বলছেন? আমি। কে আমি? শিট ম্যান, আমি বিভোর। রুহি ধমক শুনে ভেবাচাকা খেয়ে গেল। পর মুহূর্তে রেগে বলল, পাগল নাকি, এভাবে কেউ ধমকি দেয়? বিভোর বলল, তুমি আমাকে চিনতে পারলে না? আমি তো কখনো আপনার সাথে ফোনে কথা বলিনি, তাহলে বুঝবো কীভাবে এটা আপনি? আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? বিভোর ফিচেল হাসি দিয়ে বলল, এ যুগে এটা কোনো ব্যাপার নয়। রুহি প্রশ্ন করল, কি জন্য ফোন দিয়েছেন? কি করছো? এত রাতে এটা জানার জন্য ফোন দিয়েছেন? রাখুন তো, যত সব বিরক্তিকর। রুহি ফোন কেটে দিল। মানে কি এসবের? বিভোর চটে গেল। মেয়েটা তো আচ্ছা তারা। রেগে মেগে বিভোর ফোন দিতেই থাকলো। বারবার ফোন বেজে ওঠে। বিরক্ত হয়ে রুহি ফোনটাই অফ করে দিল। ভালো করে কথা না বলে এসব ন্যাকামি কথাবার্তা আর ফোনে বকবক করাটা রুহির মোটেও পছন্দ নয়। তারপর শুয়ে পড়ল কাঁথা মুড়ি দিয়ে। রুহি ঠিক করেছে বিভোরের সাথে এবার চুটিয়ে প্রেম করবে, ওকে তাক লাগিয়ে দেবে। তবে ফোনে কোনো প্রেমালাপ করা যাবে না। হুট করে যখন তখন বিভোরের হসপিটালে গিয়ে চমকে দেবে। বিয়ে? সেটা না হয় পরে দেখা যাবে। নীরব কখনো ভাবেনি যে রুহি ওকে বিয়ে করতে রাজি হবে না। সে খুব অবাক হলো। মেয়েটাকে গত 2 বছর যাবৎ দেখছে। প্রথম দেখায় ভালো লেগেছে ওকে। এই কথাটা আর রুহি যে নাদিরার বাসায় থাকে এটা জেনেও ওর মা বাবা আপত্তি করেনি। মেয়ে ভালো হলেই সব ভালো। অফিসে বসে এই কথাগুলো ভাবছিল নীরব। খুব বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। কপালের ভাঁজগুলোতে বিন্দু বিন্দু খাম। তপ্ত দুপুরের হাওয়ায় অব্যক্ত মনের কথাগুলো কেমন বিষাদে ছেয়ে গেছে। রুহির মুখ থেকে কথাটা শুনতে চায়ও, তাই ফোন দিল নীরব। মিনিট গড়াতেই পাওয়া গেল রুহিকে। সেই মিষ্টি সুরেলা কণ্ঠে রুহি সালাম দিল। নীরব হালকা কেশে উত্তর দিয়ে জিজ্ঞেস করল, তুমি বিয়েটা সত্যি ভেঙে দিলে? আহত গলায় বলল নীরব। কেন জানতে পারি? রুহি একটা হতাশা নিঃশ্বাস ফেলে বলল, নীরব ভাই, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না, একদিন হয়তো বুঝতে পারবেন। নীরব অনুরোধের সহিত বলল, আমি তোমাকে খুব পছন্দ করি রুহি, তোমাকে খুব ভালো রাখবো। রুহি গম্ভীর গলায় বলল, কিছু মনে করবেন না, আমি আপনাকে বড় ভাইয়ের মতোই দেখেছি এতদিন। আপনি আমাকে জোর করবেন না, বিনিময়ে কিছুই দিতে পারবো না আপনাকে। নীরব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এটাই তোমার ফাইনাল ডিসিশন রুহি? রুহি বলল, আপনি নিশ্চয়ই একটা ভালো জীবনসঙ্গী পাবেন, আর আমাকে ভুল বুঝবেন না। নীরবের বুক থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। তারপর হাসার চেষ্টা করে বলল, ভুল বোঝার প্রশ্নই ওঠে না, আমি বুঝতে পেরেছি আমাদের মধ্যে নিশ্চয়ই বন্ধুত্ব থাকবে। রুহি বলল, ইনশাআল্লাহ। নীরব বিষয়টা মেনে নিল, কিন্তু খুব দুঃখও পেল। রাজকন্যাকে পেয়েও পেল না। তবুও নীরব চায় মেয়েটা সুখী হোক, ভালো থাকুক, কেননা ওর জানা মতে রুহির কেউ নেই। ওর নিশ্চয়ই খুব দুঃখ। কোনো এক রাজকুমার এসে যেন মেয়েটার দুঃখগুলো ঘুচিয়ে দেয়।
সে তো হতে চেয়েছিল রাজকুমার, কিন্তু ভাগ্য সে সুযোগ দেয়নি। দূর থেকে না হয় ভালোবাসবে মেয়েটাকে, ওই গানের মতো, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পাড়ে। ফোন রেখে রুহি দেখল লাঞ্চের সময় হয়ে গিয়েছে। অফিসে 45 মিনিট সময় পাওয়া যায় লাঞ্চ সারার জন্য। এখান থেকে বাস ধরলে বিভোরের সাথে লাঞ্চ সারতে পারবে ভেবেই রুহি টিফিন বক্সগুলো নিয়ে বেরিয়ে গেল। আজ নিজ হাতে খাবার রান্না করেছে বিভোরের জন্য। এখন যদি বিভোর হসপিটালে রুহিকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই অবাক হবে। বাসে খুব বেশি মানুষজন নেই। রুহি একটা সিটে ধীরে সুস্থে বসল। জানলা দিয়ে তপ্ত বাতাস ঢুকছে। রাস্তার দুই পাশের ঝোপগুলোতে কাশফুল দেখা যাচ্ছে। সাদায় মোড়ানো নীলাভ আকাশ। জ্যামের শহর ঢাকা। অচেনা এই শহরটা ওকে কত কিছু দিয়েছে, আবার কত ঘটনাও ঘটে গিয়েছে ওর জীবনে। সেই দিনগুলো কতটা কষ্টের ছিল ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে রুহির। মায়ের মতো সুন্দরী হওয়াটা ওর জন্য ভালো না খারাপ রুহি জানে না। মনে পড়ে যায় অতীতের কিছু ঘটনা। 16 কলায় পূর্ণ হয়ে গেল রূপসার 18 বছর। গ্রামগঞ্জে মেয়েদের 18 হয়েছে মানেই বিয়ের বয়স হয়ে গিয়েছে। কেউ কেউ তো এক কাঠি উপরে। 16তেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়, আর 18 মানেই বুড়ি। রূপসা ছিল খুবই সুন্দরী, বাবা মায়ের আদরের সন্তান। তার জন্য বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু ওর বাবা রহমত আলীর কোনোটাই পছন্দ হচ্ছিল না। হঠাৎ একদিন কোথা থেকে ফিরে রহমত আলী এসে জানালেন রূপসার বিয়ে তিনি ঠিক করে ফেলেছেন। সবাই তো অবাক, কার সাথে বিয়ে তিনি সেটা কাউকে জানালেন না। অতঃপর চৈত্র মাসের কাঠফাটা এক রৌদ্রতপ্ত দিনে সত্তার পাটোয়ারির সাথে বিয়ে হয়ে যায় রূপসার। বিয়ের দিন রাতে জানা গেল রূপসা সত্তার পাটোয়ারির দ্বিতীয় স্ত্রী। আগের ঘরে 11 বছর বয়সে একটি ছেলেও আছে। ছেলেটির নাম মাহিম। মূলত মাহিমকে মায়ের আদর স্নেহ দেওয়ার জন্য রূপসাকে বিয়ে করেছে সত্তার পাটোয়ারি। এই খবরটা রূপসার জন্য ছিল পায়ের তলায় মাটি সরে যাওয়ার মতন। যখন জানতে পারল তার পিতা সবকিছু জেনেই ওকে বিয়ে দিয়েছে 33 বছর বয়সী একটা লোকের সাথে, তখন রূপসা প্রচণ্ড শকড হলো। কেমন যেন হয়ে গেল। সে এক অন্যরকম জীবন, অথচ তার জীবন হতে পারত সুন্দর, বসন্তের নতুন ফুলের মতো সুন্দর একটা ভবিষ্যৎ। যেখানে ওকে হাতছানি দিয়ে ডাকছিল, সে সময় তাকে হতে হলো কারো ঘরের দ্বিতীয় স্ত্রী। সত্তার পাটোয়ারি রূপসাকে খুব সুখে রাখলেও নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিল না ও। সারাক্ষণ মুখ গোমরা করে বসে থাকত, কাঁদত, খেত না, ঘুমাতে পারত না। তার জীবন থেকে হাসি নামক জিনিসটা কর্পূরের মতো উবে গেল। বাবা হয়ে কিভাবে মেয়ের এমন সর্বনাশ করলো রহমত আলী। অবশ্য সত্তার পাটোয়ারি খুব খেয়াল রাখত ওর, কোনোদিন কোনো কষ্ট দেয়নি, ভালোবাসত রূপসাকে। নিজে অসুখী হয়েও মাহিমের প্রতি মায়ের দায়িত্ব পালন করত রূপসা। আদর স্নেহ দিয়ে বড় করে তুলতে লাগলো, কিন্তু মাহিম মা হিসেবে মেনে নিতে পারেনি রূপসাকে, কোনোদিন মা বলেও ডাকেনি। এভাবেই চলতে লাগলো রূপসার জীবন। হঠাৎ একদিন এই রূপসীর ঘর আলো করে এলো একটি কন্যা সন্তান। রূপসার মেয়ে রূপসী হয়েই জন্ম নিল। তবুও রূপসা খুশি হতে পারল না, বিষণ্ণ ভাবটা গেল না। মেয়ে বড় হতে লাগলো, মা বলে ডাকে, তবুও রূপসা স্বাভাবিক হতে পারল না। মাহিমের মুখে মা ডাক শোনার আশায় অধীর আগ্রহে বসে থাকতো। সবচেয়ে বেশি ভালোবাসত, আগলে রাখত মাহিমকে। শুধু ভালোবাসতে পারল না নিজের স্বামী সন্তান। রূপসা নিজের মেয়েকেও ঠিকমতো পালন করতে পারছে না। সেটা দেখে সত্তার পাটোয়ারি রুহানিকে একটু বেশি প্রাধান্য দিতে লাগলেন। মেয়ে পেয়েছে তার মায়ের রূপ। রুহানি হাসলে যেন পৃথিবীটাই হেসে উঠত। সারা গায়ে এমন সৌন্দর্য কারোর ছিল না। বাবা ছিল রুহানির সব। মাকে এতটা কাছে পেত না। পাহাড় সমান অভিমান জমল মায়ের উপর। রুহানি 14 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন রূপসা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। কারণ মাহিম রূপসাকে অনেক অপমান করেছিল, সেটা মানতে পারেনি ও। এত ভালো করে লালন পালন করেও মাহিম ওকে পতিতা বলে সম্বোধন করেছিল। রূপসা সেদিন কিছু বলতে পারেনি, চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই। মেয়েকে তখন খুব আপন মনে হলো। রুহানির কাছে নিজের দুঃখের কথা বলে নিজেকে হালকা করেছিল। আসলে মেয়েরা কখনো তার পিতা মাতাকে ফেলে দেয় না। রুহিও মায়ের সান্নিধ্যে পেয়ে এতদিনের অভিমান ভুলে গেল। সেই দিন প্রথম হাসল রূপসা। সেই থেকে শুরু একটু সুখের দেখা পাওয়া। কিন্তু এই সুখও বেশি দিন টেকেনি রুহির। বছর ঘুরে আসতেই একদিন ডাক্তার দেখাতে শহরে গিয়েছিল দুজন। ফেরার পথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেল রূপসা আর সত্তার পাটোয়ারি। গ্রামে নিয়ে আসা হলো ওদের লাশ। বাবা মায়ের বিকৃত লাশ দেখে রুহানি মূর্ছা গেল। জ্ঞান ফিরল 4 দিন পর। পাশে কেউ ছিল না। নিজের ঘরে বসে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু কেউ ফিরে এলো না। তখন ওর বয়স 15, কোথাও কোনো জায়গা নেই। রুহানি তখন জায়গা হলো মাহিমের ঘরে। কয়েক মাসের মধ্যেই মাহিম বিয়ে করে নিয়ে এলো ফাহিমাকে। ব্যাস, ফ্রিতে কাজের বুয়া পেল ওরা। স্বামী স্ত্রী দুজন মিলে কলুর বলদের মতো খাটাতো ওকে। সেসবও সয়ে নিয়েছিল, কিন্তু রুহির পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো, যা সে একদমই চায়নি। তারপরও রুহি দমে যায়নি। স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে অনেক লুকিয়ে চুরিয়ে কোনো মতে পরীক্ষা দিত। নিজের যোগ্যতা দিয়ে যাতে অনেক বড় কিছু করতে পারে, সেটারই স্বপ্ন দেখত রুহি।
গ্রামের মাতব্বরের ছেলে সজীব ছিল বখাটে, নানা অপকর্মে লিপ্ত ছিল। রুহিকে সে পছন্দ করতে বললে ভুল হবে। সুযোগ খুঁজত কি করে মেয়ের সর্বনাশ করবে। মাতব্বর মাহিমকে টাকার লোভ দেখিয়ে রুহিকে নিজের পুত্রবধূ করে নিতে চাইল। আর এর পেছনে অন্য একটা কারণ ছিল, যে কারণটার জন্যই রুহি সেই রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। সজীবের সাথে বিয়ে দেওয়ার নাম করে রুহিকে ঢাকায় কোনো এক ডিলারের কাছে বেচে দেওয়া হতো, করানো হতো হোটেল ব্যবসা। সোজা বাংলা যাকে বলে বেশ্যাবৃত্তি। রুহি অত্যাধিক সুন্দরী হওয়ায় ওকে দিয়ে এই কাজ করালে অনেক টাকা ইনকাম হবে ভেবেই রুহিকে ঠিক করে ওরা। মাহিম আর তার বউ এই বিষয়টা জানত, তবুও তারা মাতব্বর আর তার ছেলের প্রস্তাবে রাজি হয়। এই কথা শোনার পরেই রুহি বাড়ি থেকে পালায় আর ভাগ্যক্রমে দেখা হয় বিভোরের সাথে। বাবা মা না থাকলে ধনীর দুলালিরও দাম নেই বোধ হয়। গ্রামগঞ্জের মেয়েরা সুন্দরী হলে তো আরও দোষ, তাদের বেশি দিন ঘরে রাখা যায় না। কি অদ্ভুত, তাই না? রুহির মায়ের বিয়েও 18 বছর বয়সে হয়েছিল। মা মেয়ে দুজনেরই জীবনের খাতায় অনেকটা মিল। মায়ের মতো নিজের জীবনটাও কেমন রঙহীন, অগোছালো। কিন্তু ওর মা রূপসা বাবাকে মেনে নিতে না পেরে যে ভুলটা করেছিল, রুহি এবার আর সেই ভুল করবে না। অনেক ভুল সিদ্ধান্তের কারণে ওর জীবনের 5-5টা বছর নষ্ট হয়েছে। এবার সময় এসেছে জীবনকে একটা সুযোগ দেওয়ার, গুছিয়ে নেওয়ার। ভর দুপুরে রুহিকে নিজের কেবিনে দেখে বিভোর সত্যি অবাক হলো। রুহির একটু অস্বস্তি লাগছিল। বিভোর ওর দিকে তাকিয়ে আছে, বোধহয় অবাকই হয়েছে। অফিস ফেলে এই ভর দুপুরে কেন এসেছে মেয়েটা? ওর এই জিজ্ঞাসু দৃষ্টিতে পাত্তা না দিয়ে রুহি বলল, ভেতরে আসতে বলছেন না কেন? দাঁড়িয়ে থাকবো নাকি? বিভোর থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আসো, ভেতরে আসো। রুহি একটা হাসি দিয়ে ভেতরে আসলো। বিভোর জিজ্ঞেস করলো, কেন এসেছো? দরকারে। আমার কাছে কিসের দরকার? আপনি এত প্রশ্ন কেন করেন বলুন তো? চুপ থাকুন। হঠাৎ যেন মনে পড়েছে এমন একটা ভঙ্গিতে তাচ্ছিল্য করে বিভোর বলল, সেদিন রাতে ফোনটা কেন কেটে দিলেন? তাহলে কি করতাম? আপনার আজগুবি প্রশ্ন শুনতাম? তা নয়, তবুও ভদ্রতা দেখানো উচিত ছিল। আমি ভদ্র নই, সেটা দেখাতেও পারি না। আজব তো, আপনি কি এখন বিজি? কোনো কাজ বা ওটি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে? না তো। কেন? এমনি। বিভোর হতাশ হয়ে বলল, বাই দ্য ওয়ে, কেন এসেছো? আপনার সাথে লাঞ্চ করতে। বিভোর ভ্রুকুচকে তাকালো। মতলব কি মেয়ের? সেদিনের পর থেকে অন্যরকম আচরণ করছে। অদ্ভুত। রুহির মধ্যে আজ কোনো জড়তা নেই। সে খাবার বেড়ে দিল। সময় নিয়ে দুজনে লাঞ্চ সারল। সব কিছু গুছিয়ে ঘড়ির দিকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। রুহির অফিসের সময় হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। দূর, এখানে আসাই উচিত হয়নি। ভালোবাসা দেখাতে গিয়েছিল, এখন বোঝো ঠেলা। এজন্যই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। রুহি ক্ষোভ নিয়ে বিভোরের উদ্দেশ্যে বলল, সব আপনার জন্য। আমি কি বলেছি এখানে আসতে? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে খুবই মজা লাগে, তাই না? এখন আমার চাকরিটা যাবে, একদিনের জন্য কিচ্ছু হবে না। রুহি তেজ নিয়ে বলল, নিজে ডাক্তার বলেই এত বড়াই দেখাচ্ছে। আমি তো ডাক্তার না, অন্যের অফিসে গরুর বলদের মতো খাটি। আপনার বাবা ঠিকই বলে, আপনি গরুর ডাক্তার হওয়ারই যোগ্যতা রাখেন না। বিভোর আশ্চর্য হয়ে গেল। নিজে সময় মতো যেতে পারেনি, এখন ওর দোষ। এজন্যই সবাই বলে মেয়ে মানুষ মানে ঝামেলা, যেখানে যায় ঝামেলা বাঁধায়। সময়ের ব্যাপারে একদম পার্টিকুলার নয় তারা। রুহিকে বলল, এসব বাদ দাও, আর একটু বসো। কেন? অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে চান, তাই না? ইন্টেলিজেন্ট গার্ল। খুব বড় হয়ে গিয়েছে দেখছি। রুহি আফসোসের মতো একটা ভঙ্গি করে বলল, বড় তো হয়েছি, সেই কবে বিয়ে হয়েছে আমার, ছোট তো আর থাকা যায় না। বিভোর মজা করে বলল, ট্রেনে তোমাকে দেখে আমি আপনি আপনি বলেছিলাম তোমায়, মনে আছে? আপনি কি এখনও সবার সাথে গায়ে পড়ে কথা বলতে চান? বিভোর শক্ত গলায় বলল, না। মজার ব্যাপার কি জানো? ওই ঘটনার পর আমি আর কখনো ট্রেনে চড়িনি। বলতে গেলে সেই সুযোগ হয়নি। তাই নাকি? বেশ তো। এরকম টুকটাক আরও কথা হলো ওদের। তারপর বিভোরের অফিস আওয়ার আবার শুরু হলো। এবার রাউন্ডে যেতে হবে। রুহিকে কেবিনে বসতে বলল। ওকে রেখে পেশেন্টদের দেখতে গেল। প্রয়োজনীয় কাজ সেরে আধ ঘন্টা পরই আবার ফিরে এলো। দেখলো রুহি থম মেরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। আচ্ছা বসো, আমাকে একটা কাজ সারতে হবে। বসে ল্যাপটপ নিয়ে বসলো। রুহি ওকে আর ডিস্টার্ব করলো না। অফিসটা মিস হওয়ায় খারাপ লাগছে। ম্যানেজারের কাছ থেকে কথাটা শুনতে হবে। বেশি পাকনামি এই উপযুক্ত শাস্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি বাইরে দৃষ্টি মেলল। তখন চারদিকে কমলা রঙের আলো ছড়িয়ে পড়েছে। মিষ্টি রোদে আকাশখানি তার বুকে ঢেলে দিয়েছে বিশাল বিশাল মেঘকুঞ্জ। ওখানে একটা মেঘ বাড়ি থাকলে কেমন হতো? সবকিছু খুব চমৎকার লাগছে। আচ্ছা, বিভোর কোথায় যাবে রুহিকে নিয়ে? থমথমে নীরবতা চারদিকে। শুভ্র সাদা মেঘেরা দুলছে, উড়ছে আসমানে। কোথা থেকে যেন দল বেঁধে উড়ে আসে সাদা বকের দল। হসপিটালের বিশাল বড় কাঁচের জানলার ও পাশটাতে আবাসিক এলাকা।
সেখানে বিশাল একটা বাগান আর মাঝারি আকারের জঙ্গল আছে। দুপুরের শেষ ভাগ আর বিকেলের শুরুতে হাজার হাজার পাখিরা দল বেঁধে ওখানে আসে। কিচিরমিচির শব্দে ভরিয়ে দেয় পুরো এলাকাটা। নীরব নিরিবিলি পরিবেশটাতে এলেই মন ভালো হয়ে যায়। শুভ্র সাদা মেঘ, সাদা বকের দল, পাখিদের হুল্লোড়, বাতাসে কেমন শরৎ শরৎ গন্ধ। রুহি বিভোরকে জিজ্ঞেস করল, এখন কি শরৎকাল? তাই তো মনে হচ্ছে। আপনি ওই কবিতাটা জানেন? কোনটা? রুহি কবিতার প্রথম লাইনটা বলতেই বিভোর মাথা নাড়িয়ে বলল, আমি জানি, অনেকবার পড়া হয়েছে। তারপর নিজেই কবিতাটা আওড়ালো। শুভ্রতার প্রতীক ভাদ্র ও আশ্বিন 2 মাস শরৎকাল। নেই বর্ষার বিষণ্ণতা, শুধু স্নিগ্ধতা, প্রকৃতির শান্ত নির্মল। সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আঁচল উড়িয়ে শরৎ আসে, প্রকৃতি হাসে শেফালি ফুলের মালা দুলিয়ে। পরের পংক্তি ধরল রুহি, নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের ভেলা, আপন মনে মেঘের সনে করছে লুকোচুরি খেলা। এমন পরিবেশে ঝিরঝির বাতাসে দোলে কাশবন, প্রকৃতির ছন্দে শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন। এবার বিভোর বলল, ঝিলিমিলি রোদ শান্ত শরৎ স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে, মন মাতোয়ারা ধবধবে রাতের স্নিগ্ধ জ্যোৎস্নার টানে। কবিতা আবৃত্তি শেষ হতেই দরজায় কড়া নাড়ল কেউ। বিভোর অনুমতি দিল ভেতরে আসার জন্য। সিস্টার কিয়ারা এসেছে। রুহির দিকে তাকিয়ে উনি মিষ্টি করে হাসল। প্রত্যুত্তরে রুহিও হাসল। বিভোরের সাথে প্রেসক্রিপশন আর কিছু ফাইল নিয়ে কথাবার্তা বলে চলে গেলেন। রুহি মনোযোগ দিয়ে কিয়ারাকে লক্ষ্য করল। কি সুন্দর করে শাড়ি পরেছে উনি। মধ্যবয়সী মহিলা, কিন্তু রূপে অনন্য, গুণেও কম নয়। পেশেন্টদেরকে নিজের বাড়ির লোক মনে করে, আনন্দের সহিত সেবা প্রদান করে। আশ্চর্যের ব্যাপার, এত বয়স পার হবার পরেও বিয়ে করেননি। উনি খ্রিস্ট ধর্মের অনুসারী। বিভোর ওনাকে খুব সম্মানের চোখে দেখে। ল্যাপটপের কাজ শেষ করে বিভোর রুহির দিকে তাকালো। টকটকে কমলা বিকেলে রক্ত জবাকে হলদে পরি মনে হচ্ছে। মেয়েটা আশ্চর্য মায়াবতী। আকাশের দিকে তাকিয়ে কি দেখছে ও? বিভোর কবি কালিদাসের বিখ্যাত পংক্তি আওড়ালো, প্রিয়তমা আমার, ওই চেয়ে দেখো, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। সব কাজ শেষ করে রুহিকে নিয়ে বেরোতে বেরোতে 5:30 বেজে গেল। ওরা একটা পার্কে এসেছে। নরম ঘাসের ওপর বসতেই কোথা থেকে মিষ্টি এক সুগন্ধ ভেসে এলো। একটু আধটু কথা হলো ওদের। হঠাৎই রুহি চুপ করে গেল। তারপর দীর্ঘক্ষণ নীরবতা। লেকের পানিতে আস্তমান সূর্যের শেষ আলোর ছটা হাজারো কিরণমালা সৃষ্টি করছিল। সেদিকে তাকিয়ে বিভোরের জানতে ইচ্ছে হলো রুহি ওকে ভালোবাসে কিনা। রুহির হাতে হাত রাখলো বিভোর। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। রুহি ওকে যদি না করে দেয় তাহলে? কিন্তু এত কিছুই বা কেন করছে? কাউকে না ভালোবাসলে এত কিছু করার মানে হয় না। কিন্তু বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। রুহির উত্তর যদি না হয় তাহলে আর কখনোই ওর সামনে আসবে না বিভোর। অনেকটা কম্পিত গলায় জিজ্ঞেস করলো, কান্ট ইউ লাভ মি? বিভোরের কথায় খুব বেশি অবাক হলো না রুহি। আস্তে করে হাসলো। রুহির হাতটা ছেড়ে দিল বিভোর। ভাবলো রক্তজবা ওকে ক্ষমা করেনি এখনো। না, আর বোধ হয় ওদের এক হওয়া হলো না। কিন্তু পরপরই গধূলির লালচে আকাশের উদাসী রঙের খেলা দেখতে দেখতে যখন নীরবতা জেঁকে ধরল, শরতের মেঘেরা স্বপ্নলোক তৈরি করেছিল দূর আকাশে, তখনই রুহির মনে হলো আজ এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। শরৎ মানে প্রেম, শরৎ মানে মুগ্ধতা। রুহি বিভোরের পানে মুগ্ধতা নিয়ে তাকালো। তারপর ওর চোখে চোখ রেখে বলল, অফকোর্স, লাভ গোজ। অস্তমান সূর্য, মাথার উপর বিশাল আকাশ, নীলাভ আকাশ ছেয়ে আছে লালচে আলোয়। নীরার পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে। কেমন একটা মায়াময় আভাস চারদিকে। রুহি আর বিভোরের প্রেমের শুরু সেখান থেকেই। বিভোর তো কোনোদিন ভাবেইনি তার রক্তজবা ওকে মেনে নিবে, ভালোবাসবে। এই অনাকাঙ্ক্ষিত আচরণ ওকে বেশ ভাবাচ্ছে। কারণ এই কদিন রুহি ওর সাথে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করেছে। হতেও তো পারে এটা একটা মজা। এত খুশি হবার কোনোই কারণ নেই। বিভোর আলতো হাসলো। মুখে কেমন বিষাদের ছায়া। প্রশ্ন করলো, মজা করছো? রুহি বলল, না, সত্যি বলছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি কি তাই? রুহি বিভোরের কোনোয়ে জোরে চিমটি কেটে বলল, সব সত্যি। বিভোরের চোখ জোড়া চকচক করে উঠল। ভারী হয়ে আসলো ওর গলা। খুশিতে কয়েক মুহূর্ত কথাই বেরোলো না ওর গলা দিয়ে। চোখের কোণে পানি জমে গেল। রুহি দেখল তার সুন্দর পুরুষটিকে এই মুহূর্তে কি অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর কোনো ছেলে হতে পারে ওর জানা ছিল না। আসলে ভালোবাসার মানুষটি সবসময় সবার চোখে সুন্দর দেখায়, এটাই বোধহয় নিয়ম। কালো ছেলেকে ভালোবাসলে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর। ফর্সা চামড়ার কাউকে ভালোবাসলে একইভাবে সেও ভালোবাসার মানুষের চোখে সবচেয়ে সুন্দর ব্যক্তি। বিভোর অনেকক্ষণ নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই উইল। কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি সেটা বলছি না। আমি সবাইকে জানাতে চাই তুমি আমার স্ত্রী। সেই হিসেবে কিছু তো একটা করতেই হবে। হোক না সেটা আবার আমাদের নতুন করে বিয়ে।
রুহি বলল, এসবের দরকার কি? দরকার আছে, আমার বউ আমি নিব, সেটা কি জানাতানোভাবে নাকি? অবশ্যই সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বাড়িতে নিয়ে যাব। রুহি শুধু চুপ করে সব শুনছে, ওর হাসি পাচ্ছে। ডাক্তারদের কি এরকম সহজ স্বাভাবিক মানায় নাকি? বিভোর এবার উচ্চস্বরে হেসে উঠল, বলল, আব্বু যদি এই খবর শুনে নির্ঘাত তার 100 বার হার্ট অ্যাটাক হবে। বাবাকে নিয়ে এরকম কথা বলতে নেই। সরি, আমি এটা বোঝাতে চাইনি, বলতে চেয়েছি খুশিতে হার্ট অ্যাটাক করবে। আব্বু তো সে কবে থেকে বলছে বিয়ে কর বিয়ে কর, এই কদিন তো ভালো করে আমার সাথে কথাই বলছে না। উঠতে বসতে খেতে ঘুমাতে গেলেও আমাকে কথা শোনাচ্ছে। আজ সকালেও বলল আমি নাকি বুড়ো হয়ে গিয়েছি, আমাকে নাকি এখন কেউ বিয়ে করবে না, গ্রামের কচি মেয়েও না। আঙ্কেল তো ঠিকই বলেছে। হাসবে না, একদম হাসবে না। তোমার এসব কাণ্ড কীর্তি দেখে আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, খেতে পারছি না। আমার এই সিচুয়েশন কি তোমার চোখে পড়ছে না? তুমি যদি এই নীরবকে বিয়ে করতে তাহলে স্ট্রোক ছাড়াই আমি কোমায় চলে যেতাম। আমি কি না খেয়ে থাকতে বলেছি? ইটস টোটালি ইয়োর প্রবলেম, সো আমাকে এর জন্য দায়ী করবেন না। আমার এই বিষয়টা পছন্দ নয়। রুহির কথা শুনে বিভোরের মুখটা চুপসে গেল। রাগ করার কিছু নেই, আমি তো মজা করলাম। রুহি হেসে ফেলল, বোকা বানিয়েছে বিভোরকে। কয়েকটা ঘাস তুলে বিভোরের মুখে গুজে দিয়ে বলল, অনেক দিনের ইচ্ছে ডাক্তার সাহেব, আপনাকে ছাগলের খাদ্য ঘাস খাওয়াবো। তুমি বললে সেটাও খেতে রাজি। বিভোর সত্যি ঘাস চাবাতে লাগলো। রুহি বলল, ফেলে দিন, ডায়রিয়া হয়ে যাবে। ততক্ষণে সেগুলো বিভোরের পেটে চলে গিয়েছে। কাশতে কাশতে বলল, ছি রক্তজবা, কি বিচ্ছিরি তোমার ছাগলের খাবার, আস্তাগফিরুল্লাহ। আমি ফেলে দিতে বলেছিলাম, রাক্ষসের মতো খেয়ে নিতে বলিনি। বিভোর বলল, আব্বু যে আমাকে কি করবে যখন শুনবে আরও 5 বছর আগে আমি বিয়ে করে নিয়েছি, তাও আবার তোমাকে? আমি জানি না আব্বু কী রিয়েক্ট করবে। রুহি ভয়ার্ত গলায় বলল, ওনারা কি আমাকে মেনে নেবে না? ধুর, পারলে এক্ষুনি কোনো পাগলিকে আমার গলায় ঝুলিয়ে দেয়। সেদিন তো বলেই ফেললো আমাদের বাসার হাসানা আন্টির মেয়েকে বিয়ে করব কিনা। হাসানা আন্টি আবার কে? আমাদের বাসায় কাজ করে আর কি, আম্মুর হাতে হাতে। রুহি থম মেরে বেশ খানিকক্ষণ চেয়ে রইল, তারপর অট্ট হাসিতে মেতে উঠল। বিভোর সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। ওর ছোট্ট বউ ভালোবাসাটা, ওর লাল মিষ্টি ভোরের স্নিগ্ধতায় ঘেরা একমাত্র বউ রক্তজবা। রুহি শান্ত দৃষ্টিতে বিভোরের দিকে তাকালো, তারপর ব্যথা ভরা কণ্ঠে বলল, জানেন, আপনি যখন আমাকে অনন্যা আপুর কাছে আমার সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন, তখন আমার খুব রাগ হয়েছিল। আপু আমাকে সবসময় সাহায্য করতো পড়াশোনায়। ভাবতাম নিজের পায়ে দাঁড়িয়ে আমার প্রতি করা সব গাফিলতির মজা বুঝাবো আপনাকে। বিভোর মজা করলো, তাই নাকি? তুমি ভীষণ ডেঞ্জারাস রক্তজবা, এটা কি তুমি জানো? রুহি কথাটা সিরিয়াসলি নিল। অন্যদিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না, আমি জানি না। আমি খুবই সাধারণ একটি মেয়ে, যে ছোট থেকে ভালোবাসা কাঙাল। ছোটবেলায় বাবার যত্ন পেলেও মায়ের ভালোবাসা পেতে চাইতাম। সে যখন আমাকে ছেড়ে চলে গেল, অনেকদিন কেউ আর আমাকে ওদের মতো ভালোবাসেনি। এরপর আপনি এলেন হঠাৎ করেই, তেমনভাবেই হারিয়ে গেলেন। খুব কষ্ট দিয়েছে তোমায়, তাই না? খুব। আমি তখন ছোট ছিলাম, তাই হয়তো আবেগের বশে এমন করতাম। এখন বুঝি বড় হয়ে গিয়েছ। এখন মনে হয় আপনার প্রতি রাগ করা আমার উচিত হয়নি। আপনিও পরিস্থিতির শিকার। এমন করে বিয়ে হলে কেই বা মানবে? আর আপনি যে প্রেমে মজেছিলেন সেসব ভুলে যাবার চেষ্টা করছি আমি। বিভোরের চোখে মুখে কৌতূহল খেলা করছে। বলল, একটা কনফিউশনে আছি, তুমি প্লিজ আমাকে এই কথাটা ক্লিয়ার করে বলো। কোন কথা? তুমি ইভাদের বাসায় কি করে গেলে? ওদের সাথে পরিচয় কিভাবে তোমার? তার আগে জানতে চাইবেন না এই 3 বছর আমি কোথায় ছিলাম, কি হয়েছিল আমার সাথে? এটা তো জানা কথা, তুমি অনন্যার সাথেই ছিলে হয়তো। আপনি বিদেশে চলে যাওয়ার পরে অনন্যা আপুর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? বিভোর অপরাধীদের মতো মাথা নিচু করে বলল, দুর্ভাগ্য, আমি তার সেলফোন নাম্বার হারিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইটে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট ছিল না। এখন যে দেশে এসেছেন, আপুর কোনো খোঁজ নিয়েছেন কি? নেওয়া হয়নি। আমি তো হোস্টেলে গিয়েছিলাম একদিন, ওকে খুঁজে পাইনি। সুপার বললেন, অনন্যা নামের কাউকে চেনেন না, উনি নতুন জয়েন করেছেন। রুহি কোনো কথা বলল না। বিভোর এতটা ইররেসপন্সিবল কিভাবে হলো? একটা মেয়ের কাছে নিজের বইয়ের দায়িত্ব দিয়ে গেল, কারোর কোনো খোঁজই সে রাখেনি। এখন অবশ্য ভুল বুঝতে পেরেছে, কিন্তু অনন্যার সাথে কি হয়েছে সেটা কি করে বলবে? বিভোর কষ্ট পাবে না তো? তখন রাত হয়ে গিয়েছে, লেকের কালচে পানি ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। অর্ধ বাঁকা চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। ঝোপঝাড়ে হাজারো জোনাকির মেলা বসেছে। অনেকদিন কোনো জোনাকি দেখেনি রুহি। শহরে আসার পর তো নয়ই, তাদের গ্রামে রাত হলেই দেখা যেত জোনাকিদের। ছোট ছোট ছেলেমেয়েরা ওদের হাতের মুঠো নিয়ে খেলা করত। টিম টিম করে জ্বলত জোনাকিদের পিঠ। রুহির খুব পছন্দের। কি সুন্দর ছিল সেই স্মৃতিগুলো। বিভোর আচমকাই রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে আনন্দসূচক হাসি উপহার দিল। মুখে শুধু বলল, আহ কি শান্তি। রুহি ওর চুলে হাত বুলালো, কেমন নরম সিল্কি চুল। তারপর ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার ফ্রেন্ড, অনন্যা আপু, যার কাছে আপনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সে অনন্যা আপু আর বেঁচে নেই। এই খবরটা আপনি জানেন? বিভোর লাফ দিয়ে উঠে বসল। ভ্রুকুঁচকে সন্দেহ দৃষ্টিতে
রুহির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, কি বলছো তুমি? সত্যি বলছি, আপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানেই স্পট ডেড। রুহি, ডাক্তার সাহেব, এটাই সত্যি। আপনি দেখেছেন আমার হাতের এই কাটা দাগ, এই যে পায়ের আঙুল নেই, কপালে সেলাই দেখেছেন? আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে গিয়েছে অনন্যা আপু। রুহি জুতো খুলে ওর পা দেখালো বিভোরকে। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলটা নেই, কপালে সেলাইয়ের দাগ, হাতেও। এতদিন কেন চোখে পড়েনি বিভোরের? এত কিছু ঘটে গেল ওদের জীবনে। অনন্যা, ওর বোনের মতো বন্ধুটি আর বেঁচে নেই। কি বলছে এসব রক্তজবা? আজকে হঠাৎ ভীষণ অপরাধী মনে হতে লাগলো বিভোরের। সেদিনের ঘটনা, বিভোর রুহিকে অনন্যার কাছে রেখে গিয়েছিল সব দায়িত্ব দিয়ে। প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করত, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবাইকে খুব সহজে আপন করে নিতে পারার গুণটা ওর মাঝে প্রবল ছিল। ওর এই গুণটা ছোট থেকে ছিল। বিভোর আর অনন্যা একই স্কুলে পড়ত। বড় হওয়ার পরে যোগাযোগ কমে গেলেও বন্ধুত্ব ছিল। বিভোর ওদের বিয়ের কথাটা জানিয়ে গেল, পরবর্তীতে রুহির কাছ থেকে বিয়ের বিস্তারিত ঘটনা জানতে পারে অনন্যা। রুহির যাবতীয় খরচ, লেখাপড়া সহ বিভিন্নভাবে সাহায্য করত ওকে। নিজেদের ফ্ল্যাটে একাই রুহিকে নিয়ে থাকতো। বোনের চেয়েও বেশি ভালোবাসত রুহিকে। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। 1.5 বছর পরে একদিন শপিং শেষে ফেরার পথে হাইওয়ে পার হওয়ার সময় রুহি সামনের দিকে না তাকিয়ে রাস্তা পার হতে চায়। বিপরীত দিক থেকে বাস আসছিল। অনন্যা দ্রুত রুহিকে ঠেলে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিলেও নিজে সরতে পারেনি। বাসের চাকার নিচে পিষে যায়। রুহি গিয়ে পড়ে সুচালো রডের ওপর। হাত পায়ে মারাত্মক জখম হয়। জ্ঞান হারানোর আগে শুধু বুঝতে পারে বোনের মতো সে মানুষটি আর বেঁচে নেই। অনন্যার চোখগুলো খোলা ছিল, ঘোলাটে মনির দৃষ্টি নিবদ্ধ ছিল রুহির ওপর। সবসময় বলতো, তোর একদিন খুব ভালো কিছু হবে, তুই খুব সুখী হবি রুহি। 2 দিন পর যখন রুহি নিজেকে হাসপাতালের বিছানা আবিষ্কার করে এবং জানতে পারে অনন্যার নেই, ওকে দাফন করা হয়েছে, এই ঘটনার পর থেকে বিভোরের প্রতি আরও রাগ হয় রুহির। ওর জন্যই অনন্যার এই অবস্থা ভেবে নিজেকে কষ্ট দিত। বিষাক্ত হয়ে ওঠে মন, যদিও বিভোরের সেখানে কিছুই করার ছিল না। রুহির কাছ থেকে এই ঘটনা শুনে থ হয়ে বসে আছে বিভোর। বাচ্চাদের মতো একটা কাণ্ড করে বসলো। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথাকে দূরে ঠেলে হাউমাউ করে কেঁদে ফেলল। এই সিচুয়েশনের জন্য নিজেকে দায়ী করতে লাগলো। রুহি শুধু হাসল। অপরাধ বোধে ভুগলেই মনের শান্তি হবে, পরবর্তীতে কোনো ভুল করার সাহস পাবে না। বিভোরকে অনেক বোঝালো রুহি। একটু দায়িত্ব আর সতর্কতা পালন করলে ওদের 3 জনের জীবনটাই অন্যরকম হতো। একসময় শান্ত হলো বিভোর। কাঁপানো গলায় শুধু বলল, তোমাকে আর কোথাও ছাড়ছি না আমি। মুচকে এসে রুহি বলল, সবসময় কি আর সবাইকে ধরে রাখা যায়? হয়তো আমিও একদিন এভাবেই পালিয়ে যাব। বিভোর নিজের বুকের সাথে জাপটে ধরল রুহিকে। তারপর গম্ভীর শান্ত গলায় বলল, পালিয়ে যেতে চাইলেই পালানো যায় না। এভাবেই ভালোবাসবেন তো আমায় আরও বেশি। কাঠ ফাটা রোদ্দুর, এত গরম বোধ হয় এর আগে কখনো পড়েনি। সেপ্টেম্বরের মাঝামাঝি, এই সময় এত গরম থাকার কথা নয়, কিন্তু আজ তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। রুহি দম ফেলার ফুরসত পাচ্ছে না। আজকাল অবসাদ গ্রাস করছে ওকে। চোখে ঝাপসা দেখে, রক্ত জমাট হয়ে লাল হয়ে যায়। অফিস শেষ করার পর বিভোরের সাথে দেখা করতে যাবে, কিন্তু আজ যা গরম, তবে ভালোবাসার মানুষটার জন্য এইটুকু কষ্ট করতে রুহি এক পায়ে রাজি। সারাদিন অফিস শেষে বিভোরের সঙ্গে রিকশায় ঘোরাঘুরি, পার্কে বসে বাদাম খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া, ফুচকা খাওয়া, ছুটির দিনে লং ড্রাইভে যাওয়া, এভাবেই বেশ কিছুদিন কেটে গিয়েছে। সুখের দিনগুলো এত ক্ষুদ্র হয় কেন? আর কেনই বা এত দ্রুত চলে যায়? ফোন এলো বিভোরের। সচরাচর ওকে ফোন করে না ও, কারণ রুহি বারণ করে দিয়েছে। ফোনে সস্তা প্রেমালাপ, সারারাত কথা বলা ওর মোটেও পছন্দ নয়। তাছাড়া ওদের দুজনে কেউই ছোট বাচ্চা নয়, বড় হয়েছে, সব কিছু বোঝে। দুজনেই সারাদিন অফিস হসপিটালে কাজ করে, খুব ক্লান্ত হয়ে থাকে। রাতটুকু যদি বিশ্রাম না নেয় তাহলে শরীর খারাপ হতে পারে ভেবেই রুহির এই সিদ্ধান্ত। কিন্তু আজ ফোনের ওপার থেকে বিভোরের কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছে। সব ক্লান্তি এক নিমেষে চলে যাবে রুহির। ধরবে না করেও ফোন রিসিভ করলো রুহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? অফিসে আছি, আজ খুব গরম। ঠিক আছে, আজ দেখা করতে হবে না, তুমি বরং বাসায় চলে যাও। রুহি বলল, না না, আমি আসতে পারবো। বিভোর থমকে উঠতেই রুহি চুপ করে গেল। এমনভাবে ধমক দেয় যে ওর আত্মা কেঁপে ওঠে। কাঁচুমাচু করে বলল, আপনি এত এসির হাওয়া খাচ্ছেন তাই না? নো, কানেকশানে ঝামেলা হয়েছে। ও আচ্ছা, বলছিলাম কি আমি আসতে পারবো, কোনো অসুবিধা নেই, রোদ কমে গিয়েছে। বিভোর রেগে উঠলেও সেটা প্রকাশ করল না। মৃদু হেসে কবিতার মতো করে বলল, 18 বছর বয়স রমণী, তোমাকে বলছি শোনো। রোদে হেঁটো না, মেঘকে অনুরোধ করো সূর্যকে যেন ঢেকে দেয়। তুমি বরং বৃষ্টির ফোঁটা হয়ে যাও, আমি সেই ফোঁটায় ভিজে নিজেকে সিক্ত করব। রুহি গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, বয়স আমার 18 নয়, 24। আমার কাছে সেই ছোট্ট রক্তজবা রয়ে গেছ, ওই লাল জবা ফুলে রাঙানো শেষ বিকেলের মেয়েটি। রোদেরা তখন লজ্জা পাচ্ছিল, আর লাল হচ্ছিল আমার বউয়ের গাল। যা,
বিভোর বলল, আমার একটা আফসোস হচ্ছে, কেন যে তখন কুটুস করে তোমার গালে চুমো খেলাম না। হায় নির্লজ্জ, ভেবেছিলাম দেখা করতে আসবো, আর এখন আসবোই না। ফোন রাখছি। সো কল্ড কথাবার্তা অন্য কাউকে শোনান। বিভোর হুমকি দেওয়া গলায় বলল, একদম ফোন রাখবে না, আজ খুব সস্তার প্রেম করতে ইচ্ছে করছে, একবার ভালোবাসি বলো না। রুহি তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে রিল্যাক্স হয়ে বসলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বিভোরটা যে কি না, এই কদিন খুব ভালো কেটেছে ওর। মনে হচ্ছে ওর হারানোর সব সুখ একসাথে এসে ধরা দিয়েছে। মাঝে মধ্যে ভয় হয় সুখগুলো আবার হারিয়ে যাবে না তো। রুহির হুটহাট রেগে যাওয়াটাকে দারুণ উপভোগ করে বিভোর। মেয়েটা ওকে সবসময় চমক দিতে চায়। ও মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, সিন করলো রুহি, তবে উত্তর দিল না। এবার সরাসরি ফোন লাগালো। রুহি ধরল। কিছু বলার আগেই বিভোর রাগী গলায় বলে উঠল, ফোন কাটো কেন? হ্যাঁ, তুমি তো ফোন দাওনি। আমার পয়সা খরচ করে আমি ফোন দিই আর তুমি কেটে দাও। সেদিনের বাচ্চা মেয়ে হয়ে আমার সাথে তেজ দেখাও। তুমি জানো আমার বয়স কত? এসব কি ব্যবহার তোমার? ন্যূনতম সম্মান দিতে শেখনি মানুষকে। মানুষের কথা না হয় বাদই দিলাম, আমি তোমার স্বামী, অ্যাটলিস্ট একটু রেসপেক্ট পাওয়ার যোগ্য নয় কি আমি? বলো, আনসার মি। রুহি ঘাবড়ে গেল। মিনমিন করে বলল, দুঃখিত, আর কখনো ফোন কাটবো না। তোমার সো কল্ড সরি তোমার আঁচলের কাছে রাখো। আমি বাবুর চৌধুরীর ছেলে বিভোর। রাগ করি না বলে ভেবো না আমার রাগ নেই। বললাম তো সরি, আর হবে না, এভাবে হবে না। তোমার আশেপাশে কেউ আছে? রুহি আশেপাশে উঁকি ঝুঁকি দিয়ে দেখলো কেউ নেই, সবাই কাজে ব্যস্ত। বলল, না নেই। কেন বলুন তো? আবার প্রশ্ন করছো, মেজাজটাই খারাপ করে দিলে। কি করব বলুন, আমার ঘাট হয়েছে আপনার ফোন রিসিভ করে, মাফ দেন এবার। ভালোবাসি বললে মাফ করে দিব। রুহি অবাক হয়ে বলল, নো ওয়ে, কখনোই বলবো না আমি, একবার শুধু। আমি কিন্তু এই কথা বলেছি আপনাকে, বারবার শুনতে ভালো লাগে। তারপর রুহি চুপ করে গেল। মুখ ফসকে বলেছে তো একদিন যে ভালোবাসি, বারবার বলার প্রয়োজন কি? রুহির ভীষণ অস্বস্তি হচ্ছে, কিছুতেই সহজ হতে পারছে না। ওর নীরবতা টের পেল বিভোর, কিন্তু প্রশ্ন করল না। অনেকটা সময় হয়ে গেলেও বিভোরের রাগের কথা স্মরণ করে ফোন কাটার সাহস হয়নি রুহির। দুজনেই শুনতে পাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মৃদু বাতাসে গাছপালা দুলছে, ছিনছি পোকারা কর্কশ গলায় ডাকছে। ভীষণ একঘেয়ে এবং বিরক্তিকর একটা মুহূর্ত। বিভোর মিষ্টি হেসে ফোনের মাঝে অদ্ভুত কোমল স্বরে রবি ঠাকুরের গানের কথাগুলো বলল, ওই কথা বলো সখী, বলো আর বার, ভালোবাসো মোরে তাহা বলো বারবার। বিভোরের সত্যি এবার রাগ হয়েছে। রুহি ওকে বুঝতেই চায় না। একবার ভালোবাসি বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? বিভোর তো প্রতিটি নিঃশ্বাস ফেলার সময়ও ভাবে তার একটা রক্তজবা আছে, ও না থাকলে সেই রক্তজবাটাও হারিয়ে যাবে। তাহলে কেন এসব? ফোন কাটল বিভোর। রাগের বশে মাথা ঠিক নেই। রুহি ওকে বড্ড জ্বালাচ্ছে। বিভোর হুট করে সিদ্ধান্ত নিয়ে বসলো। ঠিক করলো মা বাবাকে ওদের দুইজনের কাহিনী এবার বলে দেবে। অনেক তো হলো, আর কত? হাঁপিয়ে উঠেছে বিভোর। নিজের ভুলের জন্য কত মাসুল দিতে হলো অনন্যাকে। ভেতরে ভেতরে অপরাধ ওকে কুরে কুরে খাচ্ছে। রুহিকে ছাড়া আর একটি দিনও কাটানো যেন মৃত্যুর সমান কষ্টের। ভালোবাসায় এত কষ্ট দুঃখ থাকে জানলে কখনোই এই ফাঁদে পা দিত না। আগে তো এরকম হয়নি। এবার মনে হচ্ছে সত্যি কিছু হারিয়ে যাচ্ছে বা যাবে, কিন্তু এটা কিছুতেই হতে দেবে না বিভোর। একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে, এখন আকাশ পরিষ্কার। কেমন ভিজে মাটির গন্ধ আসছে। কোথা থেকে দুটো ভিজে টুনটুনি এসে বসেছে বারান্দায়। একজন আরেকজনের গায়ে ঠুকাঠুকি করছে। বাগানবিলাস গাছটা নেতিয়ে আছে। রুহি এক কাপ চা নিয়ে বারান্দায় এসে বসলো। নাদিরার শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশার ফল করেছে। রুহি জোর করে একটু ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। এই মহিলাটিকে সে মায়ের মতো ভালোবাসে, কোনোভাবেই চায় না মায়ের মতো সেও হারিয়ে যাক। এই বাসায় 4 বছর ধরে আছে রুহি, অথচ নাদিরা বা ইভা কেউই ওকে বুঝতে দেয়নি সে পর। এতটা ভালোবাসে ওরা রুহিকে। ইভাকে ফোন করেছে রুহি, কিছুক্ষণের মধ্যে আসছে। মায়ের শরীর ভালো নেই শুনে চিন্তায় পড়ে গিয়েছে বেচারি। রাতুল আসলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। চায়ের কাপে চুমু দিতে দিতে রুহির মনে পড়ে বিষণ্ণ আর ভয়ানক অতীতের কথা। আজকাল জানে না রুহি ওর সাথে কি হচ্ছে। আগের মতোই হয়ে যাচ্ছে বোধহয়। সব কিছুতে হারানোর ভয়, উল্টোপাল্টা চিন্তাভাবনা। মনে হয় ওর সাজানো এই পৃথিবীটা কোনো একদিন আবারও ভেঙে চুরমার হয়ে যাবে। 4 বছর আগে অনন্যা আর ইভা একই ভার্সিটিতে পড়তো। কিভাবে যেন ওরা হয়ে যায় প্রাণের বান্ধবী। সেই সুবাদে মাঝে মাঝে অনন্যাদের ফ্ল্যাটে যেত ইভা। সেখানে রুহির সাথে ইভার পরিচয়। 3 জন মিলে ঘুরত, এটা সেটা করত। অ্যাক্সিডেন্টের দিন ওরা 3 জন মিলেই শপিংয়ে গিয়েছিল। ফেরার পথে রুহি ইভার সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। সামনে থেকে আসা বাসটা ওর চোখে পড়েনি, পেছনে অনন্যা ছিল। ইভা বাস দেখে রুহিকে টান দিতে যাবার আগেই অনন্যা পেছন থেকে ওদের দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দুজন ছিটকে দুই দিকে পড়ে যায়। রুহি পড়ে রডের উপর। ইভা একটা রিকশার সাথে বাড়ি খায়। হাত পা ছিলে যায়, কিন্তু খুব বেশি লাগেনি। জ্ঞান ফেরার পরে যখন রুহি অনন্যার মৃত্যুর খবরটা সহজভাবে নিতে পারেনি, যখন রুহি আর কোথাও যাওয়ার জায়গা হলো না, তখন ইভা ওর পাশে দাঁড়ায়।
ছোট একটা সার্জারির মাধ্যমে রুহির পায়ে আঙুল কেটে ফেলা হয়। এই পুরোটা সময় বড় বোনের মতো রুহিকে সামলিয়েছে ইভা আর ওর মা। নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে। অনন্যার মৃত্যুর ধাক্কা সামলাতে অনেক সময় লেগেছে রুহির। পুরো একটা বছর শকে ছিল। মাঝরাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠত। রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যেত। রান্নাঘরে যেতে পারতো না। আগুন দেখলেই মুখ চোখ লাল হয়ে যেত। পড়াশোনায় মনোযোগ ছিল না। শুধু দেখতো অনন্যা ওর পাশে বসে আছে, তাকিয়ে আছে আর খিলখিল করে হাসছে। মেয়েটা খুব সুন্দরী ছিল। স্বপ্নে রুহির সাথে কথা বলতো। রুহি এক পর্যায়ে ঘরের জানলা দরজা বন্ধ করে দিনরাত নিজেকে আটকে রাখত। কাঁদত খুব। প্রচুর হ্যালুসিনেশন ওকে পাগল বানিয়ে দিচ্ছিল। অসংখ্য ফোবিয়ায় ভুগত। এই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ইভা ওকে বের করে এনেছে। ডাক্তারদের নির্দেশনা মতো সব কিছু করেছে। যেখানে যাবার দরকার, যা দরকার সব করেছে। কত শত ডাক্তার দেখিয়েছে বলার বাইরে। কোনো আপনজন বোধ হয় এতটা করে না কারোর জন্য। দীর্ঘ একটা বছর পরে রুহি স্বাভাবিক হলো। পুরো জার্নিটাতে নাদিরা সবসময় ইভাকে সাপোর্ট করেছিল। না হলে আজ রুহি কোথায় থাকতো ভাবতে গা শিউরে ওঠে। হয় রাস্তায়, না হয় পাগলখানায়। ভাগ্যবতী বলেই সবসময় সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে রুহি। সবাই ওকে সাহায্য করে। জীবনের কঠিন মুহূর্তগুলো বিভোর, অনন্যা আর ইভাকে পাশে পেয়েছে। এক একটা জীবন মরণ সমস্যা থেকে বের করে এনেছে ওরা তিনজন বিভিন্ন সময়। এদের ঋণ পরিশোধ করার ক্ষমতা রুহির কোনোদিনও হবে না। শহরের সব মানুষেরা খারাপ বা অকৃতজ্ঞ নয়। রুহি এখন সেটা বুঝতে পারে প্রবলভাবে। অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস বেরোলো রুহির। ওর এমন এলোমেলো জীবনে সদ্য ফোটা পদ্মফুলের মতো আবারও ঢু মেরেছে বিভোর নামক মানুষটি। এই কথাগুলো যখন বিভোরকে জানিয়েছিল তখন অদ্ভুত এক আর্তনাদ ওর চোখে টের পেয়েছে রুহি। বাইরে কিছু প্রকাশ না করলেও ভেতরে ভেতরে নিদারুণ পুড়েছে, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছিল। কতটা ডেসপারেট হয়ে আছে এখন বিভোর। এক বুক ভালোবাসা আর যত্ন নিয়ে নতুন একটা পৃথিবী গড়ে দিবে সে রুহিকে। অল্প হাসল রুহি। বেচারা না জানি কতটা অসহায় অবস্থায় আছে। বাবা মাকে কিভাবে জানাবে এসব? আর ওনারা রুহিকে মানবে তো? ভাবনার প্রহর কাটিয়ে উঠতেই কলিং বেল বেজে উঠল। ইভারা এসেছে বোধহয়। পরন্ত বিকেলের রোদে চায়ের কাপটা রেখে উঠল রুহি। চমৎকার শেষ বিকেলের দৃশ্য। বাগান বিলাসীরা যেন হাওয়ার সাথে পাঞ্জা লড়ছে। চারপাশে কেমন নীরব, নিস্তব্ধ আর উৎফুল্ল। প্রাণের সঞ্চার করেছে বৃষ্টিরা প্রকৃতিতে। জলফড়িংয়ের দলেরা উড়াউড়ি করছে। সোনাবরণ রোদ্দুরে ঝকমক করছে পুরো পৃথিবী। রুহি বারবার কেমন প্রশ্ন করতে ইচ্ছা হয়, এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল পৃথিবী? এই নিয়ে 4 গ্লাস পানি শেষ করল বিভোর। নাসিমা চৌধুরী এবার বিরক্ত হয়ে ছেলেকে ধমক লাগালেন। তিনি বুঝতেই পারছেন না বিভোর এতটা নার্ভাস হয়ে আছে কেন। বিভোর নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কিভাবে বলবে সে যে বিবাহিত? বাবা তো নির্ঘাত ওকে কথা শোনাবে। মনে হচ্ছে এই কথাটা বাবাকে বলার চেয়ে ডাক্তারি পড়া ভীষণ সহজ। নাসিমা আর বাবুর চৌধুরী পুত্রের মুখের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। কি বলতে চায় বিভোর? এত ইতস্তত করার মানে কি? মুখ চোখ রক্তিম আভায় ছেয়ে আছে বিভোরের। ও একটু বেশি ফর্সা, যার দরুন লজ্জা বা অতিরিক্ত টেনশনে টকটকে লাল বর্ণ ধারণ করে। নাসিমা চৌধুরী ওর এই অবস্থা দেখে উতলা হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা তোমার? শরীর খারাপ লাগছে? মিনমিন করে বিভোর বলল, না আম্মু। তাহলে চেহারার এই অবস্থা কেন? কিছু খাওনি নাকি দুপুরে? না না, খেয়েছি। অ্যাকচুয়ালি আজ খুব গরম তো, তাই এরকম লাগছে। বাবুর চৌধুরী মা ছেলের কথার মাঝখানে ঝগড়া দিয়ে বললেন, শোনো, আমি তোমার বাবা। চেহারা দেখে বোঝা যাচ্ছে সিরিয়াস কোনো কথা বলতে চাও, তাই ছটপট বলে ফেলো আর নিজেকে সামলাও। বিভোর নত মুখে বলল, আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনলে তুমি নিজেকে সামলাতে পারবে না আব্বু। তবুও শুনি কি বলতে চাও। বলতে গিয়ে আবার আটকালো বিভোর। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরে রেখেছে। আওয়াজই বের হতে চাচ্ছে না। বিভোর আরও 1 গ্লাস পানি ঠকঠক করে খেলো। তারপর ধীরে সুস্থে বলল, নাসিমা সন্দেহী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছেন। বিভোর শান্ত গলায় বাবুর চৌধুরীর উদ্দেশ্যে বলল, কথাটা কিন্তু ভীষণ সিরিয়াস। তোমরা প্রচুর শকড হবে। ডোন্ট মাইন্ড প্লিজ। বাবুর চৌধুরী তাচ্ছিল্য করে বললেন, মানলাম ভীষণ সিরিয়াস। আমাকে কিন্তু ভুল বুঝবে না। দাঁতে দাঁত চেপে বাবুর চৌধুরী বলল, বলো এবার। আব্বু, তুমি আমাকে বিয়ে দিতে চাও, তাই না? বাবুর চৌধুরীর চোখ দুটো চকচক করে উঠল। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই চাই, কিন্তু এই কথাটা জিজ্ঞেস করার কি আছে? প্রতিটা বাবা মা তাদের সন্তানকে সেটেল দেখতে চায়। তোমার তো অনেক বয়স হলো, সেই কবে থেকে বলছি বিয়ে করো বিয়ে করো, আমার তো কোনো কথাই পাত্তা দাওনি। বিভোর অসহায় চোখে বাবার দিকে তাকালো, বলল, আমি এবার বিয়ে করতে চাই। নাসিমা অবাক হয়ে বললেন, ভালো তো, কিন্তু ডিসিশনটা কি আমাদের জোরাজুরিতে নিয়েছ নাকি নিজের ইচ্ছায়? শোনো, জোর করে কিন্তু কিছু হয় না। বিয়ের পরে তুমি কিন্তু টালবাহানা করতে পারবে না। তাই যা সিদ্ধান্ত নেবার তা ভেবে চিন্তে নাও।
বাবর চৌধুরীও কঠিন চেহারায় নাসিমার কথায় সায় জানালেন। উনি একটু হতভম্ব হয়েছেন। যে ছেলেকে বিগত কয়েক বছর যাবৎ বিয়ে করানোর জন্য তিনি কলুর বলদের মতো ঘানি টানছেন, সেই বিভোর আজ নিজ থেকে বিয়ের কথা বলছে। স্ট্রেঞ্জ। নাসিমা ছোট ছোট চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। একঘেয়ে, বিরক্তিকর এবং একই সাথে ভয়ঙ্কর কয়েকটা মুহূর্ত পার হবার পরে নিস্তব্ধতা ভেঙে বিভোর মৃদু কাঁপা গলায় বলল, আমি বিয়ে করে ফেলেছি আব্বু। নাসিমা এবং বাবর দুজনেই চমকে উঠল। প্রায় একসাথে চেঁচিয়ে বলে উঠল, কি বলছো তুমি বিভোর? বিভোর কথাটা বলে একটা প্রশান্তির হাসি টানলো ঠোঁটের কোণে। আসল কথাটা বলেছে। এবার সেকেন্ড টপিক অর্থাৎ রক্ত জবার কথাটা বলতে পারলেই ওর বুক থেকে একটা পাথর নেমে যাবে। বলল, আব্বু, পিওর সত্য কথা বলছি আমি। বিভোরের কাছ থেকে এই কথা শুনতে হবে তা কখনো ভাবেনি বাবর চৌধুরী। তার একটাই ছেলে, কত স্বপ্ন ছিল ধুমধাম করে ছেলের বিয়ে দেবে, কিন্তু কিছুই হলো না। ওনার বিশ্বাস আর ভরসার মর্যাদা দিল না। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এতটাই বড় হয়ে যায় নাকি বাবা মা? তাদের মতামতের কোনোই কি মূল্য নেই? মাথা ধরে আসছে নাসিমা চৌধুরী। জিজ্ঞেস করলেন, কবে করেছো বিয়ে? বিভোর ইতস্তত করে বলল, অনেক বছর হয়ে গিয়েছে। বাবর চৌধুরী গলা উঁচিয়ে বললেন, কয় বছর? বাচ্চা কাচ্চাও নিয়ে নিয়েছো নাকি? ভালোই তো। 6 বছর। বাচ্চা কাচ্চা নিয়ে নি। নাসিমা ভেবেছিল কয়েক মাস হবে বোধ হয়, কিন্তু 6 বছর কথাটা শুনে উনি অবাক হয়ে গেলেন। বাবর চৌধুরী প্রচুর শকড হলেন। এত বছরে তার ছেলে একবারও কথাটা বলতে পারল না। তার ছেলে কি মেয়েদের ধোকা দেয় নাকি? এখন কি মেয়েটা ওকে চেপে ধরেছে সবাইকে কথাটা জানানোর জন্য, সচরাচর যেমন হয়? বিভোর ক্ষীণ কণ্ঠে বলল, আমি আসলে বিয়ের কথাটা প্রায় ভুলে গিয়েছিলাম। দেশে ফেরার পরে ওর সাথে যখন আবার দেখা হলো, তখন আমি বুঝতে পারলাম ওকে ছাড়া আমার চলবে না। ওকে আমার চাই। দেশে ফিরেছ 2 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, আর তুমি এসব কি বলছো? আমরা কিছু বুঝতে পারছি না। নাসিমা চাচা ছোলা প্রশ্ন করলেন। বিভোর মাকে বলল, আসলে আমি বিয়ে করতে চাইনি, পরিস্থিতি বাধ্য করেছিল তখন আমাদের। পরিস্থিতি কি এমন হলো যে তোমরা বিয়ে করতে বাধ্য হয়ে গেলে? বিভোর বলল, সেবার আমি ফ্রেন্ডদের বাসা থেকে ফিরছিলাম। ট্রেনেই ওর সাথে প্রথম দেখা। কয়েকটা ছেলে মিলে আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। পুরো ঘটনাটা বাবা মাকে খুলে বলল বিভোর। মাহিমের অত্যাচার, ট্রেনের দেখা আর পরিস্থিতির চাপে বিয়ে করা, এমনকি রুহিকে একা শহরে ছেড়ে দেওয়া, স্বামীর দায়িত্ব পালন না করা, ওর খোঁজ খবর না নেওয়া, এভরিথিং। বিদেশে গিয়ে কলিগদের সাথে রিলেশন এবং ব্রেকআপ করা, সবকিছু ওরা মনোযোগ দিয়ে শুনল, কিন্তু কিছু বলল না। রাগে থমথম করছে বাবর চৌধুরীর চেহারা। নিজের ছেলেকে ঠকবাজ মনে হচ্ছে তার। এত লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছিল কি একটা মেয়ের সাথে এরকম করার জন্য? এই শিক্ষা কোথায় পেয়েছে সে? বসার ঘরে শুনশান নীরবতা বিরাজমান। গুমোট পরিস্থিতি সবসময় অস্বস্তিকরজনক ও বিরক্তিকর। বাবা মার মুখের রং পাল্টাচ্ছে। দীপ্তিমান চেহারায় ভর করেছে বর্ষার কালো মেঘেরা। প্রশান্তির বাতাসের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বিভোর থমকালো। বাবা মা কি তবে ওর বিয়ের কথাটা হজম করতে পারছেন না? ওরা কি বিভোরকে বুঝবে না? কয়েক সেকেন্ড নীরবতায় কাটল। ওর বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। কোনো মতে বলল, কিছু বলছো না কেন তোমরা? বাবর চৌধুরী বললেন, কি বলবো, বলার মতো মুখ রেখেছ আমাদের? তোমরা আমার পুরো কথাটা শোনো। গর্জন করে উঠলেন বাবর চৌধুরী। থামো, তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখ থেকে আর একটা কথাও শুনতে চায় না। বিভোর আহত হলো। ওরা মানতে পারছে না এটা, তবুও বলার চেষ্টা করলো। আব্বু, তুমি আমার কথা স্টপ ইট। আমাকে একদম আব্বু বলে ডাকবে না। আমাকে ভুল বুঝেছো তোমরা। আমার সিচুয়েশনটা একটু বুঝো প্লিজ। আর কিছু আমরা বুঝতে চাই না। তুমি এবার চাইছো যে সামাজিকভাবে তোমাদের বিয়েটা আবার দিতে, তাই তো? ওকে ফাইন, এটা আমি করব। আফটার অল তুমি আমাদের একমাত্র পুত্র। কিন্তু তোমার বিহেভিয়ার অনুযায়ী তুমি একটা কাপুরুষ। এরকম সন্তান বাবা মায়ের জন্য লজ্জার। আমার ভীষণ লজ্জা করছে। মাথা নিচু করে দিয়েছো তুমি আমার। এতটাও ইররেসপন্সিবল কি করে হলে তুমি? আমি এখন সেই মেয়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আনসার মি। বিভোর ছটফট করে বলল, মেয়েটা কে জানো তোমরা? রুহানি। নাসিমা অবাক হয়ে বলল, কোন রুহানি? অপরাধীর মতো মুখ বিভোরের। অসহায় গলায় বলল, নাদির আন্টির বাসায় যে থাকে রুহি, আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী সে। তার সাথে আমি প্রচুর অন্যায় করে ফেলেছি, তার শাস্তিও পাচ্ছি। আমাকে প্লিজ নিজের ভুল শুধরানোর সুযোগ দাও তোমরা। রুহির কথা শুনে ওনারা আকাশ থেকে পড়লেন। তার মানে ওনাদের ছেলের জন্যই মেয়েটার আজ এই অবস্থা? কিভাবে পারলো এটা করতে বিভোর? মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই, অন্যের বাড়িতে আশ্রিতার মতো থাকে। যদিও নাদিরা নিজের মেয়ের মতোই রাখে। ওরা আশ্রয় না দিলে মেয়েটা সত্যি পাগলখানায় থাকতো আজ, নয়তো রাস্তায়। রুহির খুঁটিনাটি সব কিছুই জানে ওরা। বিয়ের কথাটা তো কাউকে বলেনি। কতটা ভালো হলে একটা মেয়ে নিজের স্বামীর পরিচয় লুকিয়ে রাখতে পারে? একবার নিজের অধিকারটুকু চাইতে আসলো না। অথচ আজকাল ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের পেছনে মেয়েরা লাইন লেগে থাকে। রাগ হচ্ছে বাবর চৌধুরীর। সেই মুহূর্তে বাবর চৌধুরী একটা আশ্চর্যজনক কাজ করে বসলেন। উঠে দাঁড়িয়ে ঠাস করে থাপ্পড় মারলেন ছেলেকে। বললেন, তুমি এটারই যোগ্য, নাও গো টু হেল। চৌধুরীর বাড়ির লনটা বেশ বড়সড়। সেখানে বিভিন্ন ফুলের গাছ আছে।
দেশি বিদেশি নানা রকম ফুল সারা বছরই বাগানটাকে মাতিয়ে রাখে। রোদে পোড়া শান্ত বিকেলে স্নিগ্ধতার পরশ ছড়িয়ে দেয় বাহারি ফুলেরা। মম করে ওঠে আদরের সুবাস। সবচেয়ে বেশি আছে রেন লিলি। ঘাসের ফাঁকে ফাঁকে তাদের কলিগুলো দেখা যায়। পায়ের নিচে চাপা পড়ে যায় বলে সেদিকটায় মালি ছাড়া আর কেউ যায় না। বাগানের প্রায় অর্ধেক অংশ জুড়ে রেন লিলিদের বিস্তার। সাদা গোলাপি রঙের ফুলগুলোতে রোজ সকালে হাত বুলিয়ে দেন বাবর চৌধুরী। প্রকৃতিপ্রেমী একজন মানুষ, কিন্তু ছেলে বিভোরকে শত চেষ্টা করেও প্রকৃতিপ্রেমী বানাতে পারেননি। তবে প্রকৃতির ক্ষতি সে করে না। যাই হোক, সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য লনে নামতেই দেখলেন সদ্য নতুন গোলাপ গাছটিতে ফোঁটা কালো গোলাপ ফুলটা কেউ ছিঁড়ে নিয়েছে। বাবর চৌধুরীর মেজাজ খারাপ হয়ে গেল। রাগ উঠল এবং এক পর্যায়ে লাল চেহারা নিয়ে তিনি মালি রতনকে ডেকে পাঠালেন। মালি হাঁকডাক শুনে দ্রুত দৌড়ে এলো। নতমুখী হয়ে জিজ্ঞেস করল, কি করতে পারি স্যার? বাবর চৌধুরী কড়া গলায় জিজ্ঞেস করলেন, গোলাপগুলো কে তুলেছে? রতন আস্তে করে বলল, জানি না স্যার। আশ্চর্য, তুমি বাগানের মালি আর তুমি জানো না গাছ থেকে কে ফুল ছিঁড়েছে? মালি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবর চৌধুরী রাগে গজগজ করতে করতে বলল, লাল গোলাপিগুলো ছিঁড়ে নিলে তাও মানা যেত, কালো গোলাপটা ছিঁড়ে নিল কোন সাহসে? কার এত বুকের পাটা আছে আমার গাছে হাত দেয়? কে সে? মালি রতনের মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। বাবর চৌধুরী খুব ভালো একটা মানুষ, সবার সাথে বন্ধুর মতো আচরণ করেন, হাসি খুশি থাকতে পছন্দ করেন, কিন্তু তার বাগানের গাছ থেকে কারোর ফুল ছিঁড়ার পারমিশন নেই। এমন হলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়েন তিনি। ওনার মতে হাতে নয়, ফুলদের মানায় ফুল গাছে। সবটাই রতন জানে। তবে আজ এই দুঃসাহসকে দেখালো। রতন মনে মনে মজা পাচ্ছে, আবার ভয়ও পাচ্ছে চাকরিটা না আবার চলে যায়। যদিও এই সম্ভাবনা ক্ষীণ, কারণ শহরে আজকাল মালি পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে। রতনকে তো অনেক খুঁজে তারপর পেয়েছেন বাবর চৌধুরী। রতন বলল, স্যার একটাই তো ছিঁড়ছে, হয়তো বাতাসে নিচে পড়ে গেছে। তেতে উঠলেন বাবর চৌধুরী। বাতাসে যদি ফুলটা পড়েই যেত তাহলে নিচে থাকতো। কোথায় আছে ফুলের কোনো চিহ্ন? না স্যার। তাহলে বোকার মতো কথা বলো কেন? তুমি জানো আমি কত বিচক্ষণ ব্যক্তি। সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম আমি, আর তুমি আমাকে লজিক ছাড়া কথা শোনাও? ড্যামেট। স্যারা দেন স্যার, আর লজিক ছাড়া কথা কমু না। পলিটিক্স শিখেছ ভালোই, এর লগে পলিটিক্সের কি সম্পর্ক স্যার? তোমার মাথা, যাও কাজ করো, ভালো করে ডালগুলো ছেটে দিও। সার দিয়েছ? একটু পরে দিমু, রোদটা পশ্চিমমুখী হয়ে নেক। আচ্ছা, আর শোনো, কদিন পর বাসায় বিয়ে লাগবে। তুমি বাগানটা ভালো করে পরিষ্কার করে শুকনো পাতা ফেলে দিও। কয়েকটা গাঁদা আর বেলি ফুলের চারা এনে গেটের কাছে লাগিয়ে দিও। কৃষ্ণচূড়া নেই বাসায়? একটা গাছ এনে পেছনের দিকে লাগিও, বুঝেছ? রতন মনোযোগ দিয়ে সব শুনে খাতায় নোট করে রাখলো। ভেবেচিন্তে বলল, দাদা ভাইয়ের বিয়া নাকি স্যার? বিয়া করতে রাজি হয়েছে নাকি? রতন কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা মনে হতেই উৎফুল্ল কণ্ঠে বলল, ওনার তো তাহলে লাল টকটকে জবা ফুল পছন্দ। আপনাদের বাগানে সাদা আর গোলাপি জবা আছে, লাল নাই। একটা রক্ত জবার চারা নিয়ে আসুন স্যার। বাবর চৌধুরী বললেন, বিভোর তোমাকে বলেছে ওর রক্ত জবা পছন্দ? তেমনভাবে বলে নাই, সকালে বাগানে এসে জিজ্ঞেস করলো লাল টকটকে জবা আছে কিনা। আমি বললাম নাই। বাবর চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে নিয়ে এসো। ছেলে তো নিজের পছন্দ অপছন্দের কথা আমাদের বলেই না। এত গোপনীয়তা কিভাবে শিখলো বুঝতে পারছি না। তুমি জানো বিভোর আরও 6 বছর আগে বিয়ে করে ফেলেছে, আমাদেরকে একবারের জন্য বলেনি। ভাবতে পারছো আমার গুণধর ডাক্তার ছেলে কতটা ডেঞ্জারাস? বলেই বাবর চৌধুরী হেঁটে চলে গেলেন। রতন এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বিভোর বিয়ে করতে এতদিন রাজি হয়নি দেখে সেও মনে মনে বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিল। কারণ মেয়ে মানে ঝামেলা, আর বউ মানে আরও বেশি ঝামেলা। ওরা ক বললে কলকাতায় বুঝবেই। কিন্তু বিভোর আরও আগে বিয়ে করে রেখেছে শুনে রতনের বুকটা দুমড়ে মুচড়ে গেল। এবার ওকেও বিয়ে করতে হবে, আর বউয়ের কথায় উঠবস করতে হবে। কারণ বিভোরকে অনুসরণ করতে সে ভালোবাসে। ও যা করে রতনও তাই করে। বিভোর এখন জিম করা শুরু করেছে, রতনও করছে। মনটা খারাপ হয়ে গেল ওর। কাঁচি আর বালতিটা হাতে তুলে নিয়ে ধীর পায়ে কাজে লেগে পড়ল। তখন মধ্য দুপুর 3টা বাজে। শহরটাকে রোদ আর তেজ দিয়ে ঝলসে দিচ্ছে যেন। কাঠ ফাটা রোদ্দুরে ঘেমে নিয়ে একাকার রুহি। এই গরমে বের হওয়াটা বোধ হয় ভুলই হয়েছে ওর। এর মাঝে ছাতা আনতেও ভুলে গিয়েছে। এর কোনো মানে হয়? নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছা করছে। রিকশায় বসে নিজের উপর বিরক্ত হচ্ছে রুহি। জ্যাম যে কখন ছুটবে খোদা জানেন। মাঝে মাঝে ওর মনে হয় রিকশা, বাস, ট্রেন তৈরি না করে বিজ্ঞানীদের উচিত ছিল ডানা তৈরি করা। তাহলে মানুষ নিজের মতো উড়ে উড়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারত। অবশ্য তখনও দেখা যেত আকাশপথেও জ্যাম লেগে গেছে। যত নতুন নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে তত জটিলতা তৈরি হচ্ছে। বাতাসে শান্তিতে নিঃশ্বাসও নেওয়া যায় না। ধুলোবালির এই শহরটার চারদিকে কেমন বিষণ্ণ ভাব। মন খারাপ করা ধোঁয়াটে আবহাওয়া। বিভোরের জরুরি তলবে রুহি অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছে। ভরদুপুরে বেরোতে ওর ইচ্ছা করছিল না, কিন্তু বিভোর মুড খারাপ করে বসে আছে। কি যেন বলতে চায়।
ফোনে নাকি বলা যাবে না, তাছাড়া ওকে সাদা রঙের শাড়ি পরতে বলা হয়েছে। খুব জোরালোভাবেই এই হুকুম ওর উপর জারি করা হয়েছে, না হলে ওকে নাকি আস্ত রাখবে না। কি এমন জরুরি কথা বলবে রুহি সেটা বুঝতে পারছে না। রৌদ্রস্নাত প্রকৃতির গাছের পাতাগুলো একটুও দুলছে না। জ্যাম ছাড়লো আরও আধ ঘন্টা পর। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল রেস্টুরেন্টে। রিক্সা ভাড়া মিটিয়ে কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুহি। ভেতরে টিমটিমে মায়াবী আলো, খুব চমৎকার করে সাজানো সবকিছু। কেউ নেই আশেপাশে। মৃদু শব্দে সাউন্ড বক্সে একটা সুর বাজছে, অচেনা সুর, তবে ভীষণ করুণ, বাঁশির নয় পিয়ানোর। ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত, ঠান্ডা লাগছে একটু একটু। মনটা কেমন খারাপ হয়ে গেল রুহির। বিভোরকে আশেপাশে কোথাও দেখতে পেল না সে। রুহির একটু ভয় ভয় করতে লাগলো। মানুষজন নেই কেন? বিভোর ওকে এখানে ডাকলো, কিন্তু নিজে এসে পৌঁছালো না। আজব তো। রুহি কয়েক পা পিছিয়ে এলো, ভালো করে আবার খুঁজে দেখলো। না, কোথাও নেই বিভোর, এখনও আসেনি বোধ হয়। রুহি বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই খুব জোরে কোথাও একটা শব্দ হলো। চমকে উঠল রুহি। শব্দের উৎস খুঁজতে গিয়ে কাচের দরজার ওপাশে চোখ পড়তে দেখতে পেল বাইরে হঠাৎ বৃষ্টি নেমেছে। প্রচণ্ড শব্দে মেঘ গর্জন করছে আর বাজ পড়ছে। 5 মিনিটেই আবহাওয়ার এমন বদল দেখে রুহি খুব অবাক হলো। কিন্তু এখন বেরোবে কী করে? বিভোর না আসা পর্যন্ত এখানে থাকার সাহসও হচ্ছে না। কোনো ওয়েটারকেও দেখা যাচ্ছে না। এটা এমন ভুতুরে রেস্তোরাঁ কেন? হঠাৎই নিজের হাতে টান অনুভব করল। চোখ বন্ধ করে আতঙ্কে চিৎকার করে উঠল রুহি। ভূতটুত নাকি? মনে মনে সূরা পড়ে অল্প একটু চোখ খুলে দেখল ডাক্তারবাবু ওর হাত ধরে ভ্রু কুঁচকে ওর মুখের দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে তখন কয়েক ইঞ্চির দূরত্ব। রুহি প্রাণ ফিরে পেল যেন। বলল, আপনি ছিলেন? উফ, কেন, কি ভেবেছিলে তুমি? ভাবলাম কোনো ভূতটুত হবে হয়তো। আপনি কোথায় ছিলেন? উত্তর না দিয়ে রুহির হাত ধরে টেনে নিয়ে একপাশে দাঁড়ালো বিভোর। পূর্ণ দৃষ্টি মেলে ওকে পরখ করল রুহি। পরনের সাদা শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো সুন্দর করে সেট করা। অনেক চমৎকার দেখাচ্ছে বিভোরকে। মনে হচ্ছে সে কোনো সিনেমার হিরো, ডাক্তার নয়। অন্যদিনের মতো ফর্মাল গেটআপও নয় ওর, বোঝাই যাচ্ছে স্পেশাল। রুহি এ বিষয়ে কিছু বলার আগেই হঠাৎ সবগুলো বাতি নিভে গেল। রুহি অবাক হয়ে বলল, সব কিছু নিভে গেল কেন? এই জায়গাটা তো এত ভুতুরে কেন? মানুষজন নেই কেন? আরও কিছু প্রশ্ন করার আগেই বাতি জ্বলে উঠল। তবে সেটা সাদামাটা আলো নয়, সোনালি রঙের অদ্ভুত আলোতে ছেয়ে গেল পুরো রেস্তোরাঁ। কাঁচের দেওয়াল বেয়ে বৃষ্টির পানি নামছে ঝর্ণাধারার মতন। বাইরে সবকিছু নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে। ঘড়ির টিকটিক শব্দ জানান দিল সন্ধ্যা 6টা এখন। চারদিকে রাজকীয় ভাব বিরাজমান। বিভোরকে দেখাচ্ছে কোনো এক অচিন দেশের রাজপুত্র। তবে রাজপুত্রদেরকে শার্ট প্যান্টে মানায় না, বিভোরকে মানিয়েছে। পুরোটা রেস্তোরাঁ সারা বিকেলের জন্য বুকড করে দিয়েছে ও, সেজন্যই মানুষ নেই। রুহি ঘুরে ঘুরে দেখল আশপাশটা, কেমন রাজকীয় ভাব। হঠাৎ বিভোর রুহিকে চমকে দিয়েই ওর হাতে তুলে দিল কালো একটা গোলাপ। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি রক্তজবা, উইল ইউ ম্যারি মি? ব্যাস, এই দুটো বাক্য শোনার জন্য এত কাল ধরে চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছে রুহি। তার প্রিয় পুরুষটির মুখ থেকে নতুন করে নতুনভাবে শুনতে চেয়েছিল কথাগুলো। তবে কি এইসব আয়োজন ওর জন্যই ছিল? চোখের কোণে পানি জমে গেলেও অদ্ভুত এক সুখে মনটা উল্লাসে নেচে উঠল। টুকটুকে লাল হয়ে গিয়েছে ওর গাল। একটু হাসল রুহি। প্রপোজ করাটাও ঠিকঠাক শিখতে পারল না বেচারা। রুহিকে হাসতে দেখে বিভোর বলল, হাসছ যে? আপনার প্রপোজ করার স্টাইল দেখে হাসি চাপাতে পারলাম না। কেন, এখানে হাসির কি হলো? আম সিরিয়াস। এভাবে কেউ গম্ভীর স্বরে প্রপোজ করে কাউকে? আর ফুল কি এভাবে দেয়? সুন্দর করে মাটিতে হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলতে হয়, আমি তোমাকে ভালোবাসি। বুঝেছেন মাথামোটা ডাক্তার সাহেব? বিভোরের মুখটা দেখার মতো হলো। কাঁচোমাচো করে বলল, আমি তাহলে আবার করছি। রুহির হাসি পেল। বিভোরকে আচমকা জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি, আর করার দরকার নেই। কিন্তু এই কালো গোলাপ কোথায় পেলেন আপনি? বিভোরের ঠোঁটের কোণে ঈষৎ হাসি রেখা ফুটে উঠল। রুহির চুলগুলোতে হাত বুলিয়ে বলল, আব্বুর গাছ থেকে নিয়ে এসেছি। জানতে পারলে আমাকে এই গোলাপ গাছের নিচে জ্যান্ত পুঁতে দেবে। রুহি হেসে উঠল। তার মানে চুরি করেছেন? বাধ্য হয়ে। সকালবেলা বাগানে গেলাম রক্তজবা আছে কিনা খুঁজতে। রতন জানালো নেই। অন্য কোনো ফুল পছন্দ হচ্ছিল না। হঠাৎ কালো গোলাপ দেখে ভাবলাম এটা নিয়ে যাই। বেশ সুন্দর, কিন্তু এটা তোমাকে প্রপোজ করার জন্যই চোরের তকমা লাগাতে হলো। ডাক্তার থেকে সোজা চোর, নিজেকে চোর চোরই মনে হচ্ছে। রুহি হাসতে হাসতে বলল, চোর? বাইরে থেকে কিনে নিলেই পারতেন।
সাদা রঙা জামদানি শাড়িতে সোনালি রাজকীয় আলোতে বিভোরের রক্তজবাকে তখন ঠিক কতটা মোহনীয় লাগছিল সেটা বোঝানোর সাধ্য ওর নেই। এত মায়াভরা মুখ কেন ওর? বিভোর এক দৃষ্টিতে ওর রক্তজবার দিকে তাকিয়ে রইল। মেয়েটার বয়স কত এখন? গুনে গুনে দেখল 25-এ পড়বে, অথচ ওর কাছে এখনও প্রথম দিনের সে ছোট্ট মেয়েটি আছে। এই সন্ধ্যাটা বিভোরের সারা জীবন মনে থাকবে। এই শ্রাবণ সন্ধ্যাটুকুর মুহূর্তটা যদি ফ্রেমে বন্দি করে রাখা যেত তাহলেও তাই করত। মুগ্ধ হওয়া কণ্ঠে বলে উঠল, এভাবে হেসো না তো, এখানে লাগে। বিভোর বুকের মাঝখানে হাত রেখে কথাটা বলল। রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলল। চুলগুলো এদিক ওদিক উঠছে। বিভোর কানের পাশে গুজে দিয়ে মৃদু হেসে বলল, আমাদের ব্যাপারটা আব্বু আমাকে জানিয়ে দিয়েছে। রুহির মুখ থেকে হাসিটা মুহূর্তেই উধাও হয়ে গেল। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওরা আমাকে মানেনি তাই না? জানতাম আমি। এমন একটা এতিম আশ্রিতা মেয়েকে কেন মানবে ওরা? আপনার পাশে আরও কত সুন্দরী ভালো এডুকেটেড মেয়েরা ঘুরে, সেখানে আমি তো নিছকই সাদামাটা। বিভোরের বুকটা জ্বালা করতে লাগলো রুহির কথায়। মেয়েটা এত অবুঝ কেন? কোনো কিছু না বলে ওর হাত ধরে গাইতে লাগলো, আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। রুহি শুধু ওর দিকে চেয়ে থাকে। মাথাটা হঠাৎ করে ঘুরে ওঠে। সবকিছু কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। বিভোর বিষয়টি লক্ষ্য করল। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, শরীর খারাপ লাগছে? রুহি শুকনো গলায় বলল, না। বিভোর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আব্বু আম্মু আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, তবে বকাবকিও করেছে কেন আগে তাদেরকে জানালাম না। নাদিরা আন্টির বাসায় বোধ হয় জানিয়ে দিয়েছে। এই কথা শুনেই রুহি লাফিয়ে উঠে বলল, ইভাবু জানতে পারলে আমাকে নির্ঘাত মেরে ফেলবে। কেন? ওকে জানাওনি বলে? হ্যাঁ, এত বছর আগে থেকে যে আমি বিবাহিতা এবং আমার স্বামী যে স্বয়ং তার ভাই, এটা জানার পরেও কি আপনি ভাবছেন আপু আমাকে আস্ত রাখবে? আর নাদিরা আন্টি, ও মাই গড, আমি ওদেরকে ফেস করতে পারবো না। আমি সেই শক্তি পাবো না। বিভোর মুখটা বাঁকা করে হাসল। চোখে কেমন অন্যরকম দৃষ্টি। রুহির হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, ভালোবাসলে সেই ভালোবাসাকে সবার সামনে প্রকাশ করতে এত সংকোচ কেন তোমার? এই পরিস্থিতি সবাইকে ফেস করতে হয়, আমাকেও করতে হয়েছে। ভয় পেলে চলবে কেমন করে বলো তো? একটু তো ভরসা করো আমায়, কিচ্ছু হবে না, সবাই খুশি হবে। রুহি শুধু চুপ করে সব শুনল। ওর অস্বস্তি ভাবটা যাচ্ছে না। বিভোর ওয়েটার ডাকল। কয়েক প্রকার খাবারের আইটেম অর্ডার করে রুহির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। পুরোটাই ও ঢকঢক করে খেয়ে নিল। কপালের রগ দপদপ করছে। বুকে হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ। বাসায় ফিরে কোন মুখে ওদের সামনে দাঁড়াবে বুঝতে পারছে না। এভাবে বাসায় আছে আজ 5 দিন। নাদিরার শরীরটা এখন একটু ভালো, প্রেশার নিয়ন্ত্রণে আছে। কিন্তু এই খবর শোনার পরে যদি শকড হন তাহলে? রুহিকে ভুল বুঝবে না তো? ভীষণ হতাশ হলো সে। বিভোর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে, বোঝার চেষ্টা করছে ওর মনের অভিব্যক্তি। সন্ধ্যের হিম বাতাস গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। রুহি নড়ে চড়ে বসল। গায়ে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল। চোখ মুখ শুকনো, নিজেকে যেন নিজে চিনতে পারছে না। কোনো মতে খাবারগুলো খেলো রুহি, কিন্তু ভালো করে কিছুতে খেতে পারল না। চিকেনের টুকরোতে কামড় বসাতে বমি এসে গেল। মাথা ব্যথা করছে উল্টাপাল্টা চিন্তা করার কারণে। কিন্তু ওর এই অবস্থা বিভোরকে বুঝতে দিল না। অবশ্য বিভোর ওকে লক্ষ্য করছে। অল্প হেসে জানালো ও ঠিক আছে। সব বিল মিটিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়ল বিভোর। গাড়ি নিয়ে এসেছে। বিভোর রুহির সঙ্গে নানান কথা বলছে আর রুহি হাসছে। গাড়িতে একটা ইংরেজি গান বাজছে। রাস্তাঘাট চকচক করছে কেমন। বৃষ্টি হওয়ায় হাওয়া সতেজ। রুহি গাড়ির জানলা দিয়ে বাইরে দৃষ্টি দিল। কি সুন্দর রাতের এই শহর, আগে কেন লক্ষ্য করেনি ও? ভালোবাসার মানুষটি পাশে থাকলে বোধহয় পৃথিবীর সবকিছু সুন্দর দেখায়। আহা, ভালোবাসার মানুষ। রুহি একটু নার্ভাস বলে বিভোরও এলো সঙ্গে। নাদিরার বাসায় ঢোকার মুহূর্তে রুহি বিভোরের শার্ট পেছন থেকে টেনে ধরে বলল, আমার ভীষণ ভয় করছে, দেখুন আমি বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবো। বিভোর হেসে বলল, আমি তো হার্টের ডাক্তার, তোমাকে সুস্থ করে দিব একদম। আসো, আমার হাত ধরো, আমি আছি না, এত ভয় কিসের তোমার? আন্টি কিছু বলবে না, দেখবে খুব খুশি হবে। রুহির হাতটা চেপে ধরে কলিং বেল বাজালো বিভোর। নাদিরা দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎসাহী কণ্ঠে ইভাকে ডেকে বলে উঠল, এই ওরা এসে পড়েছে, তুই কোথায়? ভেতরে ঢুকে ওরা দুজনই চমকালো। বিভোরের বাবা মা, নাদিরা, ইভা, রাতুল সবাই বসার ঘরে। সাইডে একগাদা শপিং ব্যাগ। সবাই ওদেরকে দেখে হাসলো। পাশে বসিয়ে সব শপিং দেখতে লাগলো। ওগুলো নাকি রুহি আর বিভোরের বিয়ের শপিং। নাদিরা ইভাকে ওদের জন্য লেমনেড বানিয়ে আনতে বলল। এসব দেখে রুহি হতবাক। বিভোর আর চোখে ওকে দেখে হাসছে। তার মানে ও এসব প্ল্যান জানত।
আর রুহির ভয় দেখে মজা নিচ্ছিল। কিন্তু নাদিরা আর ইভা এত স্বাভাবিক আচরণ করছে কেন? ওরা কি তবে খুশি হয়েছে? রুহি ওদেরকে এক পলক দেখে স্বস্তির হাসি হাসল। সবাই ওকে এত ভালোবাসে কেন? আর ওরা এত ভালো কেন? অন্য কেউ হলে ওকে নিশ্চয়ই খারাপ আর সুবিধাবাদী মেয়ে ভাবত। ফ্রেশ হয়ে আসার জন্য সবার কাছ থেকে উঠে লেমনেডের খালি গ্লাসটা টেবিলের ওপর রেখে উপরে যাওয়ার সিঁড়িতে ওঠার জন্য পা বাড়ালো। পেছন ফিরে বিভোরের দিকে একবার তাকালো। দেখলো সবার চোখকে ফাঁকি দিয়ে বিভোর ওকে ইশারা করছে, আবার চোখ টিপো মারছে। রুহি হেসে ফেললো আর সামনে না তাকিয়েই যেই না পা বাড়িয়ে ওপরে সিঁড়িতে পা ফেলতে যাবে তখনই শাড়িতে পা পেঁচিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গেল। রেলিংয়ের উপর দিকটাতে লেগে মাথায় প্রচণ্ড বাড়ি খেল, ফলে মাথার পেছন দিকটা ফেটে রক্ত বেরিয়ে এলো। শব্দ শুনে সবাই ঘাড় ঘুরিয়ে এই দৃশ্য দেখে রুহির এই অবস্থা দেখে হতভম্ব। সবার প্রথমে দৌড়ে এলো বিভোর। রুহির জ্ঞান ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। রক্ত দেখে ওর বুক কেঁপে উঠল বিভোরের। দ্রুত কোলে তুলে কাউচে নিয়ে শোয়ালো। ইভা রুহির চোখে মুখে পানির ছিটা দিল, কিন্তু ওর জ্ঞান এলো না। বিভোর একজন ডাক্তার হয়েও বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। ওর রক্তজবাকে এই লাল রক্তে মানাচ্ছে না। নাদিরা চিৎকার দিয়ে কেঁদেই দিল। সবাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়াটাই বেটার মনে করল। বিভোর তখনও ওর হাত ধরে বসে আছে। এই অবস্থা কোনো মতে মানতে পারছে না। কিছুক্ষণ আগেও রক্তজবার মুখে সে হাসি দেখতে পাচ্ছিল। কয়েক মুহূর্তে পরিস্থিতি কেমন পাল্টে গেল। রুহিকে গাড়িতে তোলা হলো। বিভোর ওর পাশে বসা, হাতটা শক্ত করে ধরে রেখেছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর রক্তজবার মোমের মতো সুন্দর মুখটায়। রুহির হাতের মুঠোতে এখনও ওর দেওয়া সেই কালো গোলাপ ফুলটি। শুভ্র শাড়ির সঙ্গে কি চমৎকার দেখাচ্ছে এই দৃশ্যটি। বিভোর মনে মনে দোয়া পড়তে লাগলো। এই দৃশ্যটি ও আর সহ্য করতে পারছে না। রুহি কিছু হতে দেবে না। হঠাৎ পাগলের মতো কাণ্ড করে বসলো বিভোর। রুহি উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছুঁয়ে আর্তনাদ করে বলল, এরকমভাবে কেউ ভয় পায়? আমি তো সব সামলে নিচ্ছিলাম। হার্ট অ্যাটাক করলে আমি চিকিৎসা করব বলেছিলাম তো। তাহলে এই রক্তের মানে কি? রক্তজবা বলে ডাকি, তাই শোধ নিলে? আমি আর ডাকবো না তোমাকে এই নামে। তবুও প্লিজ চোখ খুলো, দয়া করো আমাকে। ভালোবাসা একদিকে যেমন পৃথিবীর সব সুখ বয়ে আনে, এক নিমিষে সেই সুখ কেড়ে নিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। পৃথিবী নামক গ্রহটিতে ভালোবাসা জিনিসটি না থাকলে কি এমন হতো? মানুষ বোধ হয় পশুর চেয়েও অধম হয়ে যেত। তবুও সে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত না। আত্মার বন্ধন জড়িয়ে আছে ভালোবাসায়। এক আত্মার কষ্টতে অন্য আত্মাতেও জ্বলে পুড়ে ছারখার হতে হয়। কিন্তু ডাক্তার হওয়া সত্ত্বেও যদি নিজের ভালোবাসার মানুষটিকে সামান্যতম সাহায্য না করতে পারে, তাহলে কি দাম সেই ভালোবাসার? কলঙ্কিত হয়ে যায় না সেই ভালোবাসা? এতে কি ভালোবাসা শব্দটার অপমান হয় না? বিভোরের চোখ রক্তবর্ণ, মুখ শুকিয়ে গিয়েছে দুদিনেই। হসপিটালের বেডে নিথর দেহটিকে পড়ে থাকতে দেখে আবারও তার বুকটা ভার হয়ে এলো। গলা শুকিয়ে যেন লেগে গেল। কণ্ঠনালীতে কোনো শব্দ আসছে না, মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারিত হচ্ছে না। রুহির গায়ে হসপিটালের আকাশি রঙের পোশাক, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা। সেদিনের পর আর জ্ঞান ফেরেনি রুহির। পাশে বসে আছে বিভোর। ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপটা ডেস্কে রাখলো। তারপর রুহির হাত ধরে বসলো। ক্ষীণ কণ্ঠে বলল, একটাবার চোখ খুলো না তুমি, একবার দেখবো তোমায়। চোখ বোঝা মানুষটা তার কথা শুনল না। বিভোর একটু রেগে উঠল। ঢং করছো তাই না? আমাকে কষ্ট পেতে দেখে খুব আনন্দ লাগছে তোমার? এতদিন দূরে রাখার প্রতিশোধ নিচ্ছ? কথা বলে না মেয়েটা। বিভোরের রাগের সাথে সাথে খুব অভিমানও হয়। সে কেন খেয়াল করতে পারল না ওর জবা ফুলটার? কিছুক্ষণ পর ডাক্তার সায়েম আসেন। তিনি রুহির চিকিৎসা করছেন। বিভোরকে আশ্বস্ত করল যে খুব দ্রুতই রুহির জ্ঞান ফিরবে। মাথা ফেটে রক্ত বের হওয়ায় একটু বেশি সমস্যা হয়েছে। তিনি চলে গেলে বিভোর রুহির পাশে বসে রইল। নাসিমা বাসা থেকে রাতের খাবার নিয়ে এসেছেন। জোর করে কয়েক লোকমা ভাত তুলে খাইয়ে দিয়েছেন বিভোরকে। মা কেন বুঝতে পারছে না। জবাটাকে ছাড়া ওর গলা দিয়ে খাবার নামছে না কেন? বিভোর কেবিন থেকে বেরিয়ে এলো। সিস্টার কিয়ারা ওর সঙ্গে দরকারি কথাবার্তা বললেন। নাদিরা রুহির সাথে থাকতে চেয়েছিল, কিন্তু শরীর ততটা ভালো নয় বলে বিভোর জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে। ইভার 7 মাস বয়সে একটা মেয়ে বাচ্চা আছে, তাই চাইলেও থাকতে পারে না। তবে সর্বক্ষণ ফোন দিয়ে ওর খোঁজখবর নেয়। রুহির সাথে নাসিমা চৌধুরী আর বিভোর থাকেন। ছেলের বউয়ের ওপর সবচেয়ে বেশি অধিকার যেন তারই। এই মেয়েটাকে তিনি আগে থেকেই খুব পছন্দ করতেন। কখনো ভাবেননি এই মিষ্টি মেয়েটাই তার পুত্রবধূ হবে। কিন্তু পুত্রবধূ হলেও তিনি সেই নজরে রুহিকে দেখেন না। নিজের মেয়ের মতো আগলে রাখছেন। রুহির এই অবস্থায় তিনি খুবই ব্যথিত। যেদিন হসপিটালে নিয়ে আসে সেদিন বাবুর চৌধুরী বিভোরকে আচ্ছা মতো ছাড়েন। কেন সে খেয়াল রাখেনি ওর জন্য আজ ওর এই অবস্থা, ইত্যাদি ইত্যাদি। রাগে দুঃখে বিভোর সেদিন কেঁদেই ফেলে। নিজের হাসপাতালে থাকার দরুন সবাই দাঁড়িয়ে ওর কান্না দেখছিল আর অবাক হচ্ছিল। সবাই ওকে সান্ত্বনামূলক বাণী শোনাচ্ছিল। বিভোরের এতটাই রাগ হয় যে করিডোরের ফুলের টবটা এক আছাড়ে ভেঙে ফেলে। সবাই হতভম্ব হয়ে যায়। ভেতরে তখন রুহির চিকিৎসা চলছে।
রক্ত দেওয়া হচ্ছে। ওর সাথে বিভোরের ব্লাড গ্রুপ ম্যাচ করে না বলে রক্তটুকু দিতে পারেনি। ক্ষোভে ওর বুক ফেটে যায়। কিসের প্রেমিক, কিসের স্বামী সে? যেখানে মৃতপ্রায় স্ত্রীকে সে সামান্য রক্ত দিতে পারছে না, তখন সে কিসের স্বামী? নাদিরা, ইভা সবাই ওকে দেখে ঘাবড়ে যায়। কিছুতেই সামলানো যাচ্ছিল না। ছেলের মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করে বাবর চৌধুরীর মনটা নরম হয়। তিনি ছেলেকে শান্ত করার উদ্দেশ্যে গায়ে হালকা থাপ্পড় দিয়ে চোখ রাঙিয়ে গমগমে স্বরে বলেন, তুই আমার গাছ থেকে ফুল খেয়েছিস? আজকাল গরু থেকে ছাগলে আপডেট হলি? তোর এই সাহস কিভাবে হলো যে তুই আমার মেয়েকে সেই খাওয়া ফুল গিফট করিস? আমাকে বললে কি আমি দিতাম না? এই ভয়ঙ্কর সিচুয়েশনেও বিভোর বাবার কথা শুনে অবাক। ইভা তো হেসেই দিল। ছেলেকে এভাবে তাকাতে দেখে তিনি বড় বড় চোখ করে বললেন, এভাবে তাকাবি না, নজর নিচে রাখ। তুই কি ভাবছিস আমি জানলাম কিভাবে? আসলে আমার মেয়েটার হাতে আমার গাছের সেই কালো গোলাপটি ছিল। আমার গাছের ফুল আর আমি চিনব না? দেখ, আমি ওর হাত থেকে নিয়ে এসেছি। বাবর চৌধুরী পাঞ্জাবির পকেট থেকে শুকিয়ে যাওয়া কালো গোলাপটা বের করে দেখালেন। রুহি যখন সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে, তখন ওর হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিল ফুলটি। বাবর চৌধুরীর চোখে পানি এসে পড়ে এই দৃশ্য দেখে। তিনি ফুলটা নিয়ে নেন, নচেত কেউ ফেলে দিত। রুহিকে তিনি এক মুহূর্তের জন্য পুত্রবধূ ভাবতে পারছেন না। নিজের সন্তান বলে মনে হচ্ছে। ওনার অনেক শখ ছিল একটা মেয়ের, কিন্তু আল্লাহ পাক তা দান করে আবার নিয়ে গেছেন। জন্মের এক সপ্তাহ পরে মারা যায় তাদের মেয়েটি। নাসিমা তো আজও সেই মেয়ের কথা ভেবে কাঁদেন। তাদের প্রথম সন্তান ছিল মেয়েটি। রুহিকে তিনি মা বলেই ডাকেন। বিভোর বাবাকে জড়িয়ে ধরে সেদিন কেঁদে দিয়েছিল। তিনি পুত্রকে অনেক বুঝিয়ে শান্ত করলেন, কারণ ও একজন ডাক্তার। এর থেকে ভয়ঙ্কর সিচুয়েশনে ওকে পার করতে হয়েছে। কত মানুষের মৃত্যুও দেখতে হয়েছে। তাহলে আজ এমন করছে কেন? ওকে তো শক্ত থাকতে হবে। হায়, ভালোবাসাকে হারানোর ভয় যদি কেমন হয়! কেউ যদি বুঝতো তাহলে কেউ কাউকে সান্ত্বনা দিত না। বাবর চৌধুরী তাও বললেন, এমন করছিস কেন? তুই না ডাক্তার? দেখ না, এটা তোর হসপিটাল, তোর কাজের জায়গা। সবাই তোর ওপর ভরসা করে। এখন তুই যদি নিজের আপনজনের জন্য এভাবে ভেঙে পড়িস, তাহলে তাদের কি হাল হবে ভেবে দেখতো। ওদের মনোবল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না? তুই কি এটাই চাস যে পেশেন্টরা চিন্তায় চিন্তায় মরে যাক? বল। বিভোর রুদ্ধ কণ্ঠে বলল, আমি তো নিজেকে সামলানোর চেষ্টা করছি, পারছি না। তেমন কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে আমার মেয়েটা। তুই শুধু দোয়া কর আর শক্ত রাখ মনটাকে। দ্যাটস ওকে। বাবার কথায় যেন মনোবল ফিরে পেল বিভোরের। সত্যি কিছু হবে না তার জবা ফুলটার, সে দেখে রাখবে। এভাবেই নিজেকে সামলিয়েছিল বিভোর। বাবা মা যদি সবকিছুতে সন্তানের পাশে থাকে, তাহলে যে কোনো কঠিন মুহূর্ত পার করা অতটাও যন্ত্রণাদায়ক নয়। চারদিকে কেমন শীত আমেজ, কুয়াশা জড়ানো ভোর। দূর দিগন্তের কোনো কিছুই প্রায় চোখে পড়ে না। আবাসিক এলাকায় অতিথি পাখিদের আগমন ঘটেছে। কিচিরমিচির শব্দ অনেক দূর অবধি পৌঁছায়। দূরের লেকটার পানি শান্ত স্থির। পানির উপরে ফুটে আছে পদ্ম ফুলের কয়েকটি কলি। তার উপর মেঘের মতন ভাসছে কুয়াশারা। পদ্মপাতার ওপর জমেছে শিশির কণা। অতিথি পাখিদের সেই কলরব আর অসাধারণ শীতের আগমনে মুগ্ধ চোখে চেয়ে আছে বিভোর। আশ্চর্য, 4টা দিন আগেই না কাঠপোড়া রোদ তার তেজ দিয়ে পৃথিবী ঝলসে দিচ্ছিল। এই পৃথিবী আর প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। বিভোরের চোখ রক্তলাল। 4 দিনের মধ্যে সে কয়েক মিনিটের জন্য চোখের পাতা এক করতে পারেনি। কাল রাতেও জেগেছিল। রুহিকে এক ব্যাগ রক্ত নিতে হয়েছে, তবে জ্ঞান এখনও ফেরেনি। দীর্ঘ একটা রাত ছিল, শেষ হতে চাইছিল না। জ্যোৎস্না মোড়ানো সেই রাতটাতে ওর জবা ফুলটাকে চাঁদ মনে হচ্ছিল। বিভোরের বুকের কান্নারা সেই জ্যোৎস্নার আলোর রং ধারণ করেছিল। একা থাকায় কত কষ্ট তা বুঝতে পারে বিভোর। এই গল্পগুলো বলবে সে জবা ফুলটাকে। মুগ্ধ শ্রোতা হয়ে নিশ্চয়ই শুনবে রুহি। বিভোরের মনে পড়ে সেই গান, আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে। মন হারানো এক সুগন্ধিতে হঠাৎ পুরো ঘরটা ভরে যায়। বিভোর এক পলক রুহিকে দেখে আবার বাইরে দৃষ্টি মেলল। তারপরই প্রচণ্ড শব্দ করে কিছু একটা নিচে পড়ার আওয়াজ হলো। চমকে উঠল বিভোর। পেছনে ফিরে দেখল রুহির পা নড়ছে। কাচের গ্লাসটা ধাক্কা লেগে নিচে পড়ে ফেটে গিয়েছে। বিভোর দ্রুত এলো তার জবা ফুলটার কাছে। আশা তার রুহির জ্ঞান ফিরেছে, তবে সে কেমন যেন করছে। ইশারায় বিভোরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মুখ ফুটে সে কথাটা বলতে পারছে না। রুহির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওর মনে হচ্ছে বিভোরকে আর দেখতে পারবে না। ডাক্তারবাবুর চেহারাটা ঘোলাটে দেখছে সে। অনেকক্ষণ পরে বিভোর বুঝতে পারল তার জবা ফুলটির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আকাশে মেঘরাশিদের মতন উঠছে ঘোলাটে কুয়াশার কণারা। তখন পরন্ত বিকেল। রাউন্ড শেষ করে রুহির কেবিনে আসে বিভোর।
ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সকালে জ্ঞান ফেরার পরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রুহির। ডাক্তার এসে দেখলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন, ঘুমের ইঞ্জেকশন দিলেন, জানালেন খুব দ্রুতই ঠিক হয়ে যাবে রুহি। দুপুরে ঘুম ভাঙার পর রুহিকে নরম খাবার খাইয়ে দিলেন নাসিমা। বিভোর তখন ডিউটিতে ছিল। ফোন করে জানালে তৎক্ষণাৎ বিভোর ছুটে এসে দেখল রুহি আবার ঘুমিয়ে পড়েছে। মাকে খেয়াল রাখতে বলে বিভোর হতাশ হয়ে আবার ফিরে যায় নিজের কাজে। সব কাজ শেষ করে এখন আসলো আর দেখল রুহির ঘুমটা এখনও ভাঙেনি। নাসিমা আজ বাসায় যাবে। হসপিটালে থাকতে থাকতে উনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছে। বিভোর জোর করে মাকে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে বিভোর ঔষধপত্র গুছিয়ে রেখেছে। ফাইলগুলোতে চোখ বোলাচ্ছিল। তখন দেখল রুহি নড়ছে। কাগজপত্র রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আস্তে করে ডাকতে চোখ খুলল রুহি। বিভোর উতলা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? ঠিক আছো তুমি? রুহি মাথা নাড়িয়ে জানালো সে ঠিক আছে। উঠে বসতে চায় সেটাও জানালো। বিভোর ওকে সাবধানে ধরে বসালো। তারপর ঔষধ খাইয়ে দিল। তোয়ালে ভিজিয়ে চোখ মুখ মুছে দিল আর এলোমেলো চুলগুলোতে পাতলা বিনুনি করার চেষ্টা চালালো। রুহি ওকে বলল, আপনি পারবেন না, রেখে দিন। পারবো বলেই অনেক চেষ্টা করে কোনো মতে বিনুনি করে দিল। তারপর ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না। বিভোর রাগী গলায় হঠাৎ বলল, এরকমই করো তুমি। খাবার দাবার না খেয়ে শরীরের কি অবস্থা করেছো তুমি? আর এত দুর্বল শরীর নিয়ে অফিস কিভাবে করো? আমাকে বলনি কেন যে তোমার এই অবস্থা? হ্যাঁ? রুহি মাথা নিচু করে আছে। বিভোর তা দেখে আবারও ধমক দিল, বয়স কত তোমার? জানো তুমি আন্টির কি এখন সে অবস্থা আছে যে তোমার পিছু পিছু ঘুরে ঘুরে খাওয়াবে? আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। সামান্য সিঁড়ি থেকে পড়ে গিয়ে 3 দিন অজ্ঞান। স্ট্রেঞ্জ। রুহি মিনমিন করে বলল, বকছেন কেন আমায়? বিভোর হতাশ ভঙ্গিতে বলল, কাকে কি বলছি আমি জানতে চাইছি তোমার এই অবস্থা কেন? খাওয়ার প্রতি উদাসীন কেন? আমি তো খাই। বিভোর তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ জানি তো কি খাও। সকালে 1 কাপ চা আর বিস্কিট খেয়ে অফিসে বেরিয়ে পড়ো। দুপুরে ডিম দিয়ে 1 চামচ ভাত আর রাতে শুকনো রুটি আর আলু ভাজা। এসব কোনো খাবার? তুমি কি মোটা হয়ে গিয়েছো যে এই চিকনা শরীর নিয়ে ডায়েট করো? তোমার হাজব্যান্ড একজন ডাক্তার আর তার বউ কিনা সব কিছুতে উদাসীন। এমন হলে তো মাথা ঘুরবেই। সিঁড়ি দিয়ে উঠতে কেন? হাঁটতে হাঁটতেই পড়ে যাবে। ড্যামিট। রুহি বাচ্চাদের মতো কেঁদে দিল। বিভোর আর রেগে থাকতে পারল না। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরল। বলল, ইস আর কাঁদতে হবে না। নাকের পানিতে কি আমার শার্ট ভিজিয়ে দেবে নাকি? এই পর্যায়ে এসে কেবিনে ঢুকলো সিস্টার কিয়ারা। বিভোর থতমত খেয়ে গেল। রুহির হাসি পেল। দুজনে ঠিকঠাক হয়ে বসলো। সিস্টার কিয়ারা হেসে বললেন, আমাকে লজ্জা পাবার কিছুই নেই। তোরা এরকম করছিস কেন? বিভোর মাথা চুলকে বলল, তেমন কিছুই না। কিয়ারা হেসে বলল, জানি। সেদিনের ঘটনাটা বলি তাহলে তোর বউকে? না একদমই না। তুই বললেই আমি শুনবো কেন? বড় বোনের মুখের ওপর একদম কথা বলবি না। রুহি বুঝলো বিভোর আর কিয়ারা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। নইলে কি আর তুই করে কথা বলতে পারে কেউ? অবশ্য বিভোর সবার সাথেই ফ্রি মাইন্ডেড। কিয়ারা রুহির প্রয়োজনীয় কিছু কাগজ করতে করতেই সেদিনের পাগলামের কথা জানালো রুহিকে। ও হাসতে হাসতে খুন বেশ লজ্জাও পেল। বিভোর গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। এখন খুব হাসছে সে। খুব। সেদিন তো ওর জানটাই প্রায় কেড়ে নিতে বসেছিল। সিস্টার কিয়ারা চলে যাওয়ার পরে রুহি চোখ গরম করে বিভোরের দিকে তাকালো। বলল, এরকম পাগলামি ছাগলামি করার মানে কি? বিভোর অভিমানী গলায় বলল, আমার জায়গায় থাকলে বুঝতে। রুহি হাসি হাসি মুখ করে বলল, আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? বিভোর রেগে ওর গাল চেপে ধরে বলল, এরকম কথা শুধু মুখে নয়, তোমার মনেও জায়গা দেবে না আর কখনো আমাকে বলবে না। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার হাসি খুশি চেহারা আর ভালো মানুষই দেখেছ। রেগে গেলে আমি কি করতে পারি সেটা কিন্তু ধারণা করতে পারবে না তুমি। সো মাইন্ড ইট। দুজনের মধ্যে তারপর নীরবতা নেমে এলো। মাতাল হাওয়া ছুঁয়ে দিচ্ছিল রুহির চোখ, গাল, চিবুক। চুলগুলো উড়ে এসে পড়ছিল কপালের ওপর। বিভোর উঠে চলে গেল বাইরে। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখল রুহি বেড থেকে নামার চেষ্টা করছে। হাতে ক্যানোলা নেই। ও অবাক হলো। নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে বিভোর দ্রুত ওকে গিয়ে ধরে ফেলল। রাগী গলায় চেঁচিয়ে বলল, মানে কি এসবের? নামছো কেন? রুহি বলল, আমার হাঁটতে ইচ্ছে করছে। পিঠ ব্যথা হয়ে গিয়েছে শুয়ে থাকতে থাকতে। আমাকে একটু ধরুন প্লিজ, আমি হাঁটতে চাই। পাগল হলে তুমি? এখনও পুরোপুরি ঠিক হওনি আর লাভ ছাপ দেওয়া শুরু করছো। আর ক্যানোলা এসব কে খুলেছে? নিশ্চয়ই তুমি। না, কিয়ারা আন্টি খুলে দিয়েছে। আমার নাকি আর এসবের দরকার নেই। বিভোর রেগে বলল, উনি কি তোমাকে হাঁটতে বলে গিয়েছে? না, উনি বারবারই নাই করেছেন, কিন্তু আমার ইচ্ছে হলো তাই নামলাম। বাহ, ভালো তো। আমার কথা তো কোনো দামই নেই। না খেয়ে উনি অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি টেনশন করতে করতে মরে যাব। আবার নিজের যখন যা ইচ্ছা হলো উনি তাই করবেন। আমি কে? আমি তো কেউই না তার। আপনি বাচ্চাদের মতন করছেন কেন? আমি ঠিক আছে, অত চিন্তা করার কিছুই নেই। ইভেন আমি তো 1-2 দিনের মধ্যে বাড়িও যেতে পারবো। হ্যাঁ, তা তো যাবেই। সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে অফিসে যাবে আর গাধার খাটুনি খাটবে। নিজের প্রতি যত্ন নেবে না, যা ইচ্ছা তাই করবে। একটু থেমে আবার বলল, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও রুহানি? রুহি অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? উল্টোপাল্টা ভাবনা ভাবছেন কেন এত? আর রুহানি ডাকলেন যে?
আমি তো আপনার রক্তজবা, ভুলে গেলেন? বিভোর রুহির প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। জোর করে ওকে বেডে শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। ইভা ফোন করেছিল, রুহির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। নাদিরা ওকে অনেক বোঝালো, নিজের শরীরের প্রতি খেয়াল না রাখার জন্য অনেক বকাঝকাও করলো। বিভোর শুধু ওকে নিজের বুকে জড়িয়ে আছে। সিঙ্গেল বেডটায় জায়গা হয় না। বিভোর নিজের কেবিন থেকে ডিভানটা নিয়ে এসে বেডের পাশে জড়িয়ে দিয়েছে, যার ফলে দুজনের জায়গা অতি সহজেই হয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অসাধারণ এক মায়াবী রাত, যে রাতে দুজন মানবী তাদের ভালোবাসার মানুষের হৃদস্পন্দনের শব্দ শুনে শুনে পুরোটা রাত কাটিয়ে দিয়েছিল। হাসপাতালের ওই নীল রঙা কেবিনটাতে কাঁচের জানলার ফাঁক দিয়ে আসা রূপালী চাঁদের কণারা যখন রক্তজবার চোখে মুখে আলো ফেলেছিল, বিভোরের তখন মনে হচ্ছিল এত সুখের মতো অনুভূতি কোনোদিন সে অনুভব করেনি। আর যাই হোক, এই অসাধারণ মানবীকে সে বুকের ভেতর সারা জীবন বদ্ধ করে রেখে দেবে, কোথাও যেতে দেবে না। ওর শুধু জানার ছিল একই অনুভূতি কি সেদিন তার রক্তজবারও হয়েছিল। হসপিটালের একঘেয়ে দিনগুলো কাটিয়ে রুহি ফিরে এলো বাসায়। নাদিরা, ইভা ওর খেয়াল রাখছে। বিভোর হসপিটালের কাজে, বিভিন্ন কনফারেন্সে ভীষণ ব্যস্ত, তবুও সর্বক্ষণ ফোন করে খোঁজখবর নিচ্ছে। রুহির চাকরিতে যাওয়া মানা, সুস্থ না হওয়া অবধি বাসা থেকে বের হওয়ার পারমিশন নাদিরা বিভোর কেউই দেয়নি। কুয়াশা ঘেরা এক গোধূলি বিকেল, হলদে আলোয় ছেয়ে আছে পুরো বেলকনি। রুহি বসে বসে বই পড়ছিল। ইভা ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র গোসল সেরেছে। আজকাল ওর মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে। 7 মাসের বাচ্চাটা দাঁড়ানো শিখেছে, হাঁটতে চায়, আবার দুটো দাঁতও উঠেছে, একদম রাতুলের কার্বন কপি যেন। এরকম মিষ্টি একটা বাচ্চাকে রুহি সারাক্ষণ কোলে নিতে চায়, কিন্তু ইভা ওর এই বদ অভ্যাসের জন্য ভীষণ রকম বকাবকি করে। নিজের জান নিয়ে নড়তে পারে না, তার উপর বাচ্চা নিয়ে লাফালাফি। রুহি মুখ ভার করে বসে থাকে। ওকে বই পড়তে দেখে পাশের চেয়ারে বসলো ইভা। রুহি এক নজর দেখে আবারও মনোযোগ দিল বইয়ে। ইভা বলল, কথা বলতে চাস না আমার সাথে? রাগ করেছিস? রুহি মাথা নাড়িয়ে অভিমানী গলায় বলল, মিষ্টিটাকে একটু কোলে নিলে কি এমন হতো? আরে তুই তো এখনও পুরোপুরি ঠিক হসনি রে বোন। আমি একদম ঠিক আছে। তা তো থাকবি, ডাক্তারের বউ বলে কথা। রুহি বিড়বিড় করে বলল, ডাক্তার না ছাই, আমাকে কত শত রুটিনের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এটাই দরকার তোর। ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি, এখন ফল ভোগ কর। রুহি ভেঙচি কেটে বলল, তোমার ভাই আস্ত একটা শয়তানের নানা। ইভা হেসে বলে, তোর বরের কাছে ফোন দিয়ে এসব কথা না জানালে আমিও রাতুলের বউ না। আপু প্লিজ, তোমার ডাক্তার ভাইটুর কথা বাদ দাও। কেন রে? রুহি মুখ ফুলিয়ে বলল, সুযোগ পেলে আমাকে হুমকি থামকি দিয়ে আধমরা করে ফেলে। ইভা বলল, আর তুই যে এতদিন ডুবে ডুবে জল খেলি তা কিছুই না। ডুবে ডুবে জল খেলাম মানে? কিসের কথা বলছো? রুহির কথা শুনে ইভা হাসল। হাসিটা চেপে রেখে গলায় গাম্ভীর্য এনে বলল, বাহ, এখন তো তুই ধোয়া তুলসী পাতা, কিছু জানিস না। তোর সাথে যে আমার ভাইয়ের ইটিস পিটিস চলে, তুই আমাদের কাছে একবারও বললি না। কই ইটিস পিটিস করলাম? কোনোদিন দেখেছ? ইভা ভ্রুকুচকে বলল, না দেখিনি। তবে বললে কেন? ইভা মুখটা বাঁকা করে বলল, বলবো না? কি বলিস রে তুই? আমার ভাইয়ের বউ, 6 বছর হতে চলল তোদের বিয়ে হয়েছে, অথচ দুজনের কাউকে দেখেই আমরা তা বুঝতে পারিনি। আসলে তোরা বুঝতে দিসনি, আমাদেরকে অন্ধকারে রেখে দিলি। এটা কি ঠিক হলো? আমরা কি তোর পর ছিলাম? বোনের মতো ভালোবাসিনি তোকে? এবার কথা শুনে রুহির মুখে ছায়া নেমে এলো। প্রাণবন্ত মুখটা মুহূর্তে অস্বস্তি আর লজ্জায় নুয়ে নিল। ইভা কি ওকে সুবিধাবাদী লোভী মেয়ে ভাবছে? ভাবাটা স্বাভাবিক, কারণ রুহি নিতান্তই এই বাড়িতে আশ্রিতা। যতই ওরা ভালোবাসুক, তবুও সত্যটা তো আর পাল্টে যাবে না। নিজের জীবনের প্রতি বড্ড বিতৃষ্ণা নেমে এলো হঠাৎই। হায়, ওর এখন কি করা উচিত? ইভা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুখ দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছে। আচমকাই ওর পা জড়িয়ে ধরল রুহি। তারপর কান্নারত কণ্ঠে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও আপু, আমি স্রেফ পরিস্থিতির শিকার। ওনারও কোনো দোষ নেই। দোষ সব বোধহয় আমার কপালের। সারাটা জীবন আমার সাথে ভালো কিছুই হয়নি। আমার জীবনের গতিপথ উল্টাপাল্টা। তোমাদের কখনো এই বিষয়টিতে জানাতে পারিনি, কিন্তু জানানো আমার উচিত এবং কর্তব্য ছিল। তোমাদের নুন খেয়েছি, অথচ তার চেয়ে বেশি কষ্টও দিয়েছি। এখন তোমরা যদি বলো তাহলে আমি ওনার থেকে দূরে চলে যাব চিরদিনের জন্য। ইভা ওর এমন কাণ্ডে হতবাক। ও তো শুধু মজা করছিল। রুহিটাও না, ভাবলো সত্যি বুঝি কিছু একটা হয়েছে। ইভা ওকে কাছে টেনে নিল। তারপর হাসতে হাসতে খুন হওয়ার ভঙ্গি করে বলল, বোকামে, আমি তো মজা করলাম। তোর সাথে আমি বা আম্মু কেউই কখনো এরকম করতে পারি? তোর জীবন সেটা তোকে ভাবতে হবে। আমরা তো তোর বিয়ে দিতে চেয়েছিলাম, যদিও দূর করতে চাইনি তোকে, কিন্তু আমার ভাইয়ের সাথেই যখন একসাথে বাধা বললি, তখন আমাদের আর কোনো চিন্তা নেই। এবার নাচতে নাচতে তোর বিয়ে খাবো। রোহিত চোখ মুখ মুছে এবার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, নাচতে নাচতে বিয়ে খাবে মানে? মানে তোর বিয়ে আগামী মাসের 5 তারিখ, হাতে আর 15 দিন বাকি। রুহি অবাক হয়ে বলল, এটা কখন ঠিক হলো? জানি না তো। সারপ্রাইজ, তোর ডাক্তারবাবু নিষেধ করেছিল। নিষিদ্ধ কথা আমি বাবু বলি না।
রুহি হেসে ফেলল। ইভা মুগ্ধ হয়ে তার বোনটাকে লক্ষ্য করল। ওর চোখে পানি এসে গেল। মেয়েটার জীবনে এবার সুখ পাখিরা ধরা দেবে তো। হঠাৎ মনে পড়ায় ইভা জিজ্ঞেস করল, বাড়ি যাবি রে রুহি? আমার বাড়ি? তোর গ্রামে? তোর বাড়িতে? না, কেন? আমার পরিচিত কেউ নেই ওখানে। 7 বছর আগে যে গ্রাম ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম, সেখানে গিয়ে আমি আর কি পাবো বলো তো? ইচ্ছে হয় না যে তা নয়, কিন্তু ওই অসভ্য নোংরা স্বার্থপর মানুষদের আমার প্রচণ্ড ভয় লাগে। দ্বিতীয়বার ওদের মুখোমুখি হওয়ার কোনো শখ বা ইচ্ছা আমার নেই। তার মানে পুরোপুরিভাবে ছেড়ে দিলি নিজের আসল পরিচয় আর অস্তিত্ব? না, ইচ্ছা করলে ঠিকই যাব। শেকড়ের টান বলে একটা কথা আছে জানো তো? ওই টানে টান দিলে তবেই যাব। আমার জন্মদানকারীদের বাস ছিল ওখানে, আছে তো ওই গ্রামে, যেতে তো হবেই। এভা ওর কথা শুনল। তখন শহরের আকাশ আধারে ঢেকে গেছে। হাজারো কৃত্রিম আলোতে ঝলমল করা শহরটা এভাবেই তার রূপের বর্ণনা করছিল। কোথায় সেই নির্মলা বাতাস, সোদা মাটির ঘ্রাণ আর জোনাকিদের খেলা? কোথায়? নেই কোথাও। বড্ড বেশি ব্যস্ত আছে বিভোর ওর কাজকর্ম নিয়ে। আজ 3টে ওটি কনফারেন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা জনসচেতনতামূলক কার্যক্রমে ওকে বক্তব্য রাখতে হয়েছে। তার উপর রোগীদের চিকিৎসা দেওয়া সহ আরও টুকটাক কাজে ভীষণ ব্যস্ত সে। নিজের কপাল নিজে চাপড়াতে ইচ্ছে করছে। একবার ফোন করে রক্তজবার খোঁজটা অবধি নিতে পারল না। রাগে দুঃখে নিজের কেবিনে এসেই হোয়াইট অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলল সোফার উপর। মাঝে মধ্যে মনে হয় ডাক্তার না হয়ে রিক্সাওয়ালা হলে ভালো ছিল। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছা করলে রিক্সা করে বাড়ি চলে যেতে পারত। টুকটুকে বউটার দেখাশোনা করতে পারত। সেখানে কোনো নিয়ম মানতে হতো না। যখন ইচ্ছা রুহিকে আগলে ধরে বসে থাকতো। এসির টেম্পারেচার বাড়িয়ে ক্লান্ত শরীরটা চেয়ারে হেলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল। চোখ দুটো নিবদ্ধ রেখেই হাতড়ে হাতড়ে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করল। কানে ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, কে বলছেন? ওপাশ থেকে সুধাময়ী রক্তজবার কণ্ঠ শুনতে পেয়ে এক নিমিষে 15 বছরের কিশোর আবেগ গ্রাস করল ওকে। বলল, তুমি জানো আজ সারাদিন কত খাটুনি গিয়েছে আমার। শুধু মনে হচ্ছিল একটা বার তোমার কণ্ঠ শুনতে পেলে সব খাটুনির কষ্ট ভুলে যেতাম। এখন শুনলাম আর মনে হচ্ছে তুমি আমার পাশে আছো। রুহি বিব্রত হয়ে বলল, তো কান্নাকাটির কি হলো? কাঁদছে না তো? আপনার কণ্ঠ কান্না কান্না শোনাচ্ছে। উফ, এটা কান্না কান্না কণ্ঠ নয়, এটা হচ্ছে আবেগ। যে আবেগে মিশে আছে তোমাকে না দেখার এক বুক কষ্ট, যন্ত্রণা। এত কষ্টিত হওয়ার কিছুই হয়নি। সারাদিন তেমন কিছুই করেননি, আমি জানি। সো কেপ, তুমি মজা করছো? নো, বুঝি আমি। রুহি ওকে চমকানোর জন্য বলল, আমাদের বিয়ে তো 15 দিন পর, জানেন তো। কিন্তু বিভোর চমকালো না। হাসি হাসি কণ্ঠে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? বাজে, খুব বাজে। বিভোর মৃদু হেসে বলল, আর কতকাল থাকিবে দূরে, আসতে হবে আমারই বুকে। বিভোরের কথা শুনে একরাশ লজ্জা নিয়ে ফোন কাটল রুহি। মুখে লজ্জা মিশ্রিত আভা ছড়িয়ে বলল, আহা, রং লেগেছে বুঝি চারপাশের প্রকৃতিতে? হ্যাঁ, অবশেষে সবকিছু রুহির হতে চলেছে। হ্যাঁ, পৃথিবী, তার ভালোবাসার মানুষটা তার হতে চলেছে। এত সুখকে কোথায় বন্দি করে রাখবে সে? কিন্তু সুখকে কি আদৌ বন্দি করা যায়? রৌদ্রকরোজ্জ্বল মিষ্টি বিকেল, প্রকৃতিতে মৃদু শীতের আমেজ, বাতাসে কেমন মিষ্টি ঘ্রাণ, বাসা ভর্তি মেহমান। তার মাঝে সেজেগুজে বসে আছে রুহি। আজ ওর গায়ে হলুদ, কাঁচা হলুদ শাড়ি আর ফুলের গয়নায় ওকে দারুণ দেখাচ্ছে। শরীর দুর্বল বলে তাড়াহুড়ো করে অনুষ্ঠানটা শেষ করা হলো। ছবি টবি তুলে যা যা নিয়ম টিয়ম পালন করার সেসবই করা হলো। যদিও রুহি চায়নি এসব করতে, কিন্তু সবাই বলল এই মুহূর্তগুলো খুব আনন্দের, তাই না? স্মৃতি হিসেবে রেখে দিতে সমস্যাটা কি? এরকম বিভিন্ন কথা শুনে রুহিকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। রাত 2টার সময় ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতেই ইভা এসে ওর ফোনটা হাতে নিয়ে ধমকে বলল, তোর ফোন বন্ধ দেখে তোর বর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করছে। বেচারাকে ঠান্ডা কর, আমি গেলাম। রুহি ক্লান্ত গলায় বলল, হ্যালো। বলো। আমি কি বলবো? আপনি ফোন দিয়েছেন, আপনি বলুন। ভালোবাসি, এটা বলতে ফোন করেছেন? ভালোবাসি টু। এবার রাখেন। ওয়েট, আর কিছু বলবে না? আর কি বলবো? এই যে হলুদ কেমন কাটলো, ভালো আছি কিনা, কি করছি, এসব। রুহি হেসে উঠল, বলল, ঠিক আছে, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করিয়ে ফেলি। তা ডাক্তার সাহেব, আপনার হলুদ কেমন কাটলো? বিভোর ক্ষীণ কণ্ঠে বলল, মোটামুটি। আমাকে সবাই হলুদ ভূত বানিয়ে দিয়েছে। আর জানো, আমার চশমা ভেঙে দিয়েছে। কিছুই তো এখন দেখতে পাচ্ছি না। রোহিত ঠোঁট চেপে হাসলো, বলল, শেষমেশ বিয়ে করব কানা ডাক্তার? নো ওয়ে। বিভোর হুমকি দেওয়া গলায় বলল, কানা হই ল্যাংড়া হই, বিয়ে আমি তোমাকে করব কেন বলছি? করেই তো বসে আছি, চাইলেই দূরে যেতে পারবে না। শখ কত রে। ইস, কি চমৎকার কণ্ঠ আমার বউটার। তা বউ, আপনার শরীর কেমন এখন? ভালোই। খেয়েছেন তো? সেরেছে। এবার কি উত্তর দিবে?
হলুদের নিয়ম নীতি পালন আর ফ্রুট কেক টেক খেয়ে ওর পেট ভরে গিয়েছে। নাদিরা ইভার অনেক জোরাজুরি সত্ত্বেও এক লোকমা ভাত সে মুখে দেয়নি। এটা জানতে পারলে বিভোর এখন রেগে আগুন হয়ে যাবে। না, জানতে দেওয়া চলবে না। আবার মিথ্যা বললেও খারাপ লাগছে। রুহি অনেক কষ্টে মিনমিন করে বলল, বিভোর গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি খেয়েছেন? আর আনসার দিতে এত লেট হচ্ছে কেন? খেয়েছি ভাত মাছ। তাই? সত্যি তো? হ্যাঁ, মিথ্যা বলবো কেন? বিভোর এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিল। রুহি কেঁপে উঠল। বিভোরের রাগী কণ্ঠ যেন সামনে পেলে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। বলছে, আমাকে বোকা ভাবো তুমি? ইভা আমাকে সব বলেছে, আর তুমি আমার সাথে মিথ্যা বলো? আমার সাথে? পিচ্ছে গেলে তোমাকে বিয়ে করেছি। তোমার হাব ভাব কথার ধরন আর গলার স্বর শুনেই আমি এখন সব বুঝতে পারি। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমি একজন ডাক্তার, আর তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই 10 দিনে যে 2 কেজি ওয়েট কমিয়েছেন সেটাও জানি। গলার হাড় ভেসে উঠেছে, হাতের রগ দেখা যায়। সেদিনের দুর্ঘটনার পরেও আপনি সচেতন হননি। শিক্ষা হয়নি এখনও? নাকি কানের নিচে কয়েকটা দিলে শিক্ষা হবে? রুহি চুপ, চোখে পানি। বিভোর ফোনের ওপাশ থেকে বুঝতে পারছে, কিন্তু ওর প্রচুর রাগ হচ্ছে। রক্তজবা সবসময় এরকম করে। ওকে জানে না ওর কিছু হলে বিভোর বাঁচতে পারবে না, মরে যাবে? জানে না মেয়েটা? এত বয়স হলে কি হবে? বাচ্চামো যায়নি এখনো। এই বয়সে কি ওকে মেরে মেরে খাওয়াতে হবে নাকি? চেহারার কি হাল হয়েছে এই কদিনে। বিভোরের কথা না ভাবুক, অন্তত নিজের কথাটা তো ভাববে। খাওয়া দাওয়া যদি ঠিকমতো না করে তাহলে চলবে কিভাবে? কোনো উত্তর না পেয়ে বিভোর ধমকের সুরে বলল, মুখে কথার বলি ফুটছে না এখন? বোবার মতো চুপ করে আছেন কেন? নাকি আমি এসে খাইয়ে দিব? তখন কিন্তু এমন টাইট দিব সারা জীবনেও ভুলবে না না খেয়ে থাকার কথা, বুঝলে? এবারও উত্তর না পেয়ে বিভোর খ্যাপাটে গলায় বলে উঠল, ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি মিসেস চৌধুরী। চাপকিয়ে দাঁত ফেলে যদি না খাওয়াতে পারি তবে আমিও বিভোর না। আসছি আমি। রুহি অবাক হয়ে বলল, আসছি মানে? কোথায়? আপনার কাছে। ঘাড় ধরে খাওয়াবো, মজা বুঝবেন তখন। রুহি চমকে উঠল। বিয়ের আগের দিন এরকম কাণ্ড করলে আত্মীয় স্বজনরা সবাই হাসাহাসি করবে। কি বিশ্রী কাণ্ড। রুহি বলল, আসবেন কিভাবে? আপনার তো চশমা ভেঙে গেছে। প্রবলেম হবে না, আমি পারবো। রুহি তাড়াহুড়ো করে বলল, বলেছিলাম কি আপনার আসার দরকার নেই। কেন? আমি খেয়ে নিচ্ছি। তাই? কি খাবেন? একটা কলা আর রুটি। আবারও ধরা পড়ে গেল রুহি। মিনমিন করে বলল, না না, ভাত খাবো। বিভোর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল, আমি প্রুফ পাবো কিভাবে? রুহি হতাশ কণ্ঠে বলল, ভিডিও কল দিন, দেখাচ্ছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিভোর। মেয়েটার এসব খামখেয়ালিপনা ওর একদম ভালো লাগে না। ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল দিল। বিভোরের রাগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পেট ভর্তি হাবিজাবি খাবারে, এখন আবার ভাত। উফ, কি যন্ত্রণা। ডাক্তার বরের খাদ্য নিয়ে এই অত্যাচার সইবার চেয়ে দিনমজুরের বউ হওয়া অনেক ভালো ছিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 2:30 বাজে। রুহি পা টিপে টিপে ঘর থেকে বেরোলো। ইভার ঘরের আলো জ্বালানো, অন্য সব ঘরে আলো নেই, সবাই ঘুমাচ্ছে। রান্নাঘরে পা বাড়ালো, ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসালো। গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিজের ঘরে চলে গেল। ফোনটা বিছানার ওপর রাখা, ভাইব্রেট করছে। রুহি খাবারগুলো নিয়ে বসলো। কল রিসিভ করতে বিপরের চেহারা দৃশ্যমান হলো। ওর চোখ মুখ ফোলা ফোলা, ফর্সা গালে লালচে আভা। সদ্য ঘুম থেকে জাগা আদুরে বেড়ালের মতো লাগছে ওকে। রুহিকে বলল, খাবার রেডি? আমি দেখব। বলেই খাবারের আইটেম সব দেখালো। অনিচ্ছা সত্ত্বেও সব খেতে হলো। বিভোর বালিশে হেলান দিয়ে বুকের ওপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়া দেখছে। বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে ঘর কাঁপিয়ে হেসে উঠল। রুহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না, খাও। আমার খাওয়া দেখে হাসছেন তাই না? বিভোর মুচকে হেসে বলে, বাচ্চা একটা। আমার বউ যে বোঝাই যায় না। আচ্ছা, আমাদের বেবিরাও কি তোমার মতোই হবে? এমন বাচ্চা বাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে? এরকম কোনো বেবি হওয়ার চান্স আছে কি? রুহির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বিষম খেলো। কাশি থামাতে পানির গ্লাস তুলে ঠকঢক করে খেলো। বিভোর আহত চোখে ওর দিকে তাকিয়ে রইল। বলল, দুঃখিত বউ। রুহির রাগ এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, শুভরাত্রি, ঘুমান। ফোন রেখে খাবার দাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ রাত তখন। নিশুতি প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। আজ রাতটায় নিজের এই ঘরটাতে ঘুমাবে। এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ। পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিভোরের বাড়িতে। প্রিয় এই বিছানার কথা ভেবেই ওর চোখে জল এলো। যদিও মাঝে মধ্যে আসা হবে। নাদিরা একা হয়ে যাওয়ায় ইভা নিজের কাছে নিয়ে যাবে। ইচ্ছে হলে বিভোরের বাসায়ও যাবে। ওর তো নিজের খালাই হয়। এদিক দিয়ে স্বস্তি পেল রুহি। কাল অনেক ধকল যাবে, তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করল। সারা বাড়িতে সাজ সাজ রব। বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিভোরদের বাড়ি। সব ফুল বাবর চৌধুরীর বাগানের আর অর্কিডগুলোর অর্ডারের। মালি রতনের মন খারাপ। সে গেটের কাছে ফুলগুলো ককশিটের ভেতর গেঁথে দিচ্ছে। বাবর চৌধুরী ওর মুখ ফোলানো দেখে জিজ্ঞেস করলেন, কিরে, মন খারাপ? রতন মাথা দুলিয়ে বলল, যে স্যার, আমারে কই আসলাম, আমারও বিয়ে ঠিক করতে। বাহ, ভালো তো। যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো। রতন হতাশ হয়ে বলল, তুই কিন্তু রেডি থাকিস সময় মতো, বরযাত্রী যেতে হবে। আমি যাবো না।
ধমকে উঠলেন বাবর চৌধুরী। আমার বাড়ির একটা লোকও বাদ যাবে না, সবাইকে যেতে হবে, নইলে খুব খারাপ হবে। আর কোনো কথা শুনতে চাই না আমি। বিভোরের চশমা এনেছিলি? রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়, তারপর পকেট থেকে বিভোরের চশমাটা হাত দিয়ে দেয়। বলে, বিয়ার দিনও কি চশমা পরবো? মাইন সে কানা জামাই বলবো। বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন, বললে বলুক, ছেলে তো এটা ছাড়া ক্লিয়ার করে কিছু দেখতে পারে না। বউ দেখবে কিভাবে? ওর তো অধিকার আছে ওর বউ দেখার। আচ্ছা তুই কাজ সেরে রেডি হ, আমি ওকে এটা দিয়ে আসি। বলতে বলতে উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নাসিমা আর কয়েকজন মহিলা রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন, বাবরচিদের সব বুঝিয়ে দিচ্ছেন। বাবর চৌধুরী নাসিমাকে ডেকে কিছু জরুরি কথা শেষ করে বিভোরের ঘরের দিকে গেলেন। ও তখন সদ্য গোসল সেরে টাওয়াল পরে বসে আছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। বাবর চৌধুরী ঘরে ঢুকে ধমকে উঠলেন। বিভোর চমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর মাথা? তুই খালি গায়ে টাওয়াল পরে বিয়ের পিড়িতে বসবি? আমি কি তা বলেছি? ওর হাতে চশমাটা দিয়ে উনি ঠোঁটে হাসি এঁকে বললেন, তুই বরং এভাবে যা, টাওয়াল পরে বিয়েতে বসবি, আমি তোর ফটো তুলে পোস্ট করব, সবাই দেখবে তোর সিক্স প্যাকওয়ালা বডি, মুহূর্তে ভাইরাল বনে যাবে। বল আইডিয়াটা কেমন? বিভোর চশমাটা পরে নিল। বাবার কথা শুনে ভ্রুম কুঁচকে বলল, আইডিয়াটা মন্দ নয়, তবে তুমি যদি এভাবে পুত্রের বিয়ে খেতে যাও তাহলে আমিও যেতে রাজি। বাপ ছেলে মিলে ইতিহাস সৃষ্টি করব। অবশ্য আমার বউ লজ্জায় তখন নীল হয়ে যাবে। আর তোমার ওই উটকো আইডিয়া ইউজ করে হাজব্যান্ড হয়ে আমি ওকে নীলরঙা বউ বানাতে পারি না, তাই না? ছেলের বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন বাবর চৌধুরী। তারপর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, অতি দ্রুতই নাতি নাতনির মুখ দেখতে চাই, নইলে চাপকিয়ে তোর দাঁত ফালিয়ে বাড়ি থেকে বের করে দিব। অবশ্য এসবে আমার মেয়ের দোষ থাকবে না আমি জানি, তাই কখনো ওর ওপর কোনো দোষ চাপানো চেষ্টা করবি না। যা গরু, এবার রেডি হয়ে নে। বিভোর ঘোলাটের দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। ওর বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা আরম্ভ করছে। সারা বাড়িতে হইচই, নাদিরা ইভা এদিক ওদিক ছোটাছুটি করছেন, সবাই ব্যস্ত। রুহিকে সাজিয়ে দিয়ে পার্লারের মেয়েরা ওর কয়েকটা শ্যুট নিল। আত্মীয় স্বজনরা বিভিন্ন কথাবার্তা বলে হাসাহাসি করছে। লজ্জায় মাঝে মধ্যে রুহি নুয়ে যাচ্ছে। অফ হোয়াইট রঙের শাড়ি, সোনার গহনা আর ব্রাইডাল সাজে ওকে খুবই সুন্দর দেখাচ্ছে। একসময় বর এলো, রুহির সাথে মিল রেখে বিভোরের পরনেও অফ হোয়াইট শেরওয়ানি, চোখে মাঝারি পাওয়ারের চশমা, পেছনে বাবর চৌধুরী আর নাসিমাকেও দেখা যাচ্ছে। বরযাত্রীদের মাঝে রতনকেও দেখা যাচ্ছে, খুবই পরিচ্ছন্ন পোশাক ওর, নীল রঙের সানগ্লাস চোখে। রুহিকে ইভা আর কয়েকটা মেয়ে নিয়ে এলো। বিভোর ওর রক্ত জবার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এত সুন্দর দেখাচ্ছে কেন ওর জবাটাকে? হাও কি! রুহিকে ওর পাশের চেয়ারে বসানো হলো। এভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি লজ্জা পেয়ে গেল। আর তার ডাক্তারবাবুকে রাজপুত্রের চেয়ে কম কিছু লাগছে না। লোকটা এত ফর্সা কেন? আর বিয়ের দিন অন্তত চশমাটা না পড়াই ভালো ছিল। অবশ্য এতেই ওকে দারুণ লাগছে। চারদিক থেকে হাততালি আর ফটোশ্যুটের শব্দ কানে আসছে। বিভোরের ধ্যান কাটতেই সবার আগে জিজ্ঞেস করলো, খেয়েছ? রুহি এই সময় এ কথা বলায় অবাক হয়ে গেল। বলল, না। না মানে? খায়নি। বিভোর রাগী গলায় বলল, না খাইয়ে পাঠিয়ে দিল? ওরা জানে না তুমি অসুস্থ? উফ, এখন কি খাবার সময় নাকি? অদ্ভুত তো। রুহি মুখ ফুলিয়ে বসে রইল। খাবারের কথা শুনতে ওর প্রচণ্ড বিরক্ত লাগছে। বিয়ের সময় কেউ কি এই ধরনের কথা বলে? আর শ্বশুরবাড়িতে নিয়ে গেলে না জানি এই চাশমিশ ডাক্তার ওকে খাইয়ে খাইয়ে মেরেই ফেলবে। বাবর চৌধুরী আর নাসিমা রুহির কাছে এলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, ভালো লাগছে তো নাকি শরীর দুর্বল? না না, আমি ঠিক আছি। আর কিছুক্ষণ অপেক্ষা করো, বেশি দেরি করব না। ঘরের মেয়ে এবার ঘরেই ফিরে যাবে। বাবর চৌধুরীর কথায় আলতো হাসল রুহি। তারপর রতন, দারোয়ান একে একে সবাই এসে শুভেচ্ছা জানিয়ে গেল। ছবি টবি তোলার শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। অতঃপর ধীর সুস্থে খুব ভালোভাবেই ওদের বিয়ের কার্য সম্পন্ন হলো। বিভোর সবার মাঝখানে চেঁচিয়ে বলে উঠল, আব্বু, আমার একটা বউ আছে। ওর কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। বিদায়ের সময় রুহিকে নানান উপদেশ দিল নাদিরা। রুহি কেঁদে ফেলল। বিভোর বলল, কাঁদার কি আছে? বাবর চৌধুরীর চোখেও পানি। ছেলেকে ধমকে বললেন, তুই কি মেয়ে? তুই হলি গরু। তুই মেয়ে আর মায়ের কষ্ট বুঝবি না, তাই চুপ থাক। বিভোর মুখ কালো করে বলল, তুমি কি বোঝো? একদম চুপ। সিরিয়াস মোমেন্টে আমার মেজাজ খারাপ করাবি না। এখানেই রেখে যাব বলে দিলাম। সবাই চুপ, সবার গাড়িতে ওঠার পালা। রুহি একবার তার প্রিয় মানুষগুলো আর বাড়িটার দিকে তাকালো। নীরবকেও দেখতে পেল ভিড়ের মাঝে। হাত নাড়িয়ে হাসি মুখে বিদায় দিল। এই সাদা শীতে দোতলা বাড়িটা, গেটের কাছে বাগান বিলাস আর লনের শত শত ফুলেরা, সবাই রুহির যেন কত আপন। নিজের আত্মীয় পরিজন কেউ আজ পাশে নেই, অথচ একদল অচেনা অজানা মানুষ ওকে কতটা ভালোবাসে। নিজেদের মধ্যে ওর একটা অবস্থান তৈরি করে দিয়েছে। বাবা মায়ের কথা মনে হতেই ভেতরটা মুচড়ে উঠল। 10-10টা বছর আগে ওরা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে। ওরা থাকলে আজ কতটা খুশি হতো বলার বাইরে। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে কাঁদতে। আরে ওর মা রূপসা কত কষ্ট পেয়েছিল বিয়ের পর। সুখে পড়ার পরে সেটা আর টিকল না।
রুহি এক বুক কষ্ট আর নতুন জীবনের স্বাদ নিতে আজ অন্য একটা ঘরে চলে যাচ্ছে। জানে না কতটুকু দিয়ে সবাইকে আগলে রাখতে পারবে, তবে বিভোরের বাবা মা যে ওকে প্রচণ্ড ভালোবাসে সেটা ওদের চেহারা দেখলে বোঝা যায়। বিভোর রুহির হাত শক্ত করে ধরে রেখেছে নিজের মুঠোয়। এই একটা মানুষ যাকে সে কিশোরী বয়স থেকে মনে প্রাণে ভালোবাসে। তখন এক ক্লান্ত সন্ধ্যা, রাস্তাঘাটে তেমন গাড়ি নেই। খুব দ্রুতই পৌঁছে গেল বিভোরদের বাড়িতে। নাসিমা বরণ করলো ওদের। নতুন সংসারে পা রাখতেই রুহির মনে হচ্ছে এটা এখন থেকে ওর সংসার। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিল। বয়স্ক মহিলারা বিভিন্ন ধরনের কথা বলল, কিভাবে সবার সাথে চলতে হয় সবকিছু। নাসিমা বললেন, আমার মেয়েকে এসব শেখাতে হবে না, সবই ও জানে। একজন বলল, তবুও বলে রাখলাম, শ্বশুর শাশুড়িকে আজকাল ছেলের বউয়েরা দেখতেই পারে না। আরেকজন ফোরন কাটল, প্রথম কদিন সব বউ ভালো, ধীরে ধীরে আসল রূপ দেখা যায়। সুন্দরী বউ থাকলে ছেলেরাও বাপ মা ভুলে বউয়ের আঁচল ধরে বসে থাকে। ফ্রেশ হয়ে এসে বাবুর চৌধুরী কথাটা শুনতে পেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার গরুটা এত বছর হয়েছে বিয়ে করেছে, বুঝলেন? কোনোদিন মনে হয়েছে ও বউয়ের জন্য পাগল? বউ তো সুন্দরী। না, দেখিনি। আপনার ছেলে তো লুকিয়ে রেখেছিল বউকে। লুকিয়ে রাখেনি, সে অনেক কথা আস্তে ধীরে জানতে পারবে। বলি কি, আমার মেয়েটা অমন নয়, তাই ওকে প্লিজ এসব বলো না। বেচারি বিব্রত বোধ করছে। এসব জানা তো দরকার, আমাদেরই তো শেখাতে হবে। ভুল করলে শেখাবে 100 বার। এখন ছেড়ে দাও, বেচারি ভাববে কি আমাদের। রুহি ক্ষীণ কণ্ঠে আলতো হেসে বলল, আমি কিছু মনে করিনি। আমাদের গ্রামে তো নতুন বউদেরকে আরও বেশি করে বলা হয় এসব, যাতে সেসব মেনে চলে। নাসিমা বললেন, আচ্ছা থাক, সবাই ফ্রেশ হয়ে নাও। রুহি মা, আমার সাথে এসো। জি আম্মু। রজনীগন্ধার উষ্ণ সুবাসে চারদিকে মাদকতা ছড়িয়ে পড়েছে। একটা শুভ্র সাদা শাড়িতে বাসর ঘরে বসে আছে রুহি। মুখে কোনো প্রসাধন না থাকা সত্ত্বেও ওকে দেখতে ভীষণ মায়াবী লাগছে। লম্বা চুলগুলো খোপা করা, সেই খোপায় বেরি ফুলের মালা জড়ানো। ঘরটাতে রুহি ছাড়া কেউ নেই। ওকে বসিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে। আসার পর বিভোরকে একবারও দেখেনিও। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছাতেই ঘরে এলো বিভোর। দরজা লাগানোর শব্দে রুহি চমকে উঠল। বিভোরের গায়ে সাদা পাঞ্জাবি। কি চমৎকার দেখাচ্ছে ওর ডাক্তারবাবুকে। সোজা ওর কাছে এসে জিজ্ঞেস করলো, খাওয়া হয়েছে? রুহি বিরক্ত গলায় বলল, আম্মু বলল ভালো করে খাওনি, তাই এটা পাঠিয়েছে। রুহি অবাক হয়ে বলল, এটা কি? স্যুপ। চলো হা করো, আমি খাইয়ে দিই। রুহি মনে মনে ভাবল, 2 প্লেট বিরিয়ানি খাওয়ানোর পরেও কিভাবে ও খায়নি। হাও। বিভোরের ধমক শোনার ইচ্ছে নেই বিধায় চুপচাপ খেয়ে নিল। অর্ধেকটা শেষ করে বলল, আর না প্লিজ, আমি এবার মরেই যাব। আর জোর করল না বিভোর। হাফ ছেড়ে বাঁচল রুহি। হাত মুখ ধুয়ে সবকিছু গুছিয়ে বিভোর রুহির দিকে তাকালো। আরে, রুহানিকে শুভ্র শাড়িতে পরীদের মতো দেখাচ্ছে। ডানা থাকলেই চলতো। রুহি বলল, কি? কিছু না। ঘুম পেয়েছে? না, আপনার? আমার ঘুমাতে দেরি হয়, মানে অভ্যাস নেই আর কি। প্রতি রাতে কাজ করি যে। ও। এভাবেই বিভিন্ন কথা বলে গল্প করতে থাকে দুজন। এক পর্যায়ে রুহি খেয়াল করলো বিভোর ওকে রুহানি বলে ডাকছে। তাই জিজ্ঞেস করলো, আপনি আমাকে রুহানি ডাকছেন? কেন? আপনি তো আমার নাম ধরে ডাকেন না। ডাকলাম আর কি। আপনি আমায় রক্তজবা বলেই ডাকুন। মনে আছে আমাদের বিয়ের পর গ্রাম থেকে ফেরার পথে আপনি কতগুলো ফুল দিয়ে আমার খোপা সাজিয়ে দিয়েছিলেন? অদ্ভুত। বিভোর উঠে রুহির খোপা খুলে দিতেই পিঠ ফাঁসিয়ে এলো, চুল ছড়িয়ে পড়ল। হেসে বলল, আজও সাজিয়ে দেব। রুহির চুলে কোথা থেকে নিয়ে আসা কয়েকটা জবা ফুল লাগিয়ে দিয়ে বলল, আহা দারুণ। বুঝলাম, রক্তজবা বলে ডাকবেন না। বিভোর রুহির জোরাজুরিতে একসময় বলতে বাধ্য হলো যে কেন এই নামে সে আর ডাকে না। রুহি হেসে ফেলল ওর বোকা কাণ্ড কীর্তিতে। আচমকে বিভোর রুহির কোলে মাথা রাখল। কোনো এক অপরাধ বোধ তার চোখে মুখে ফুটে ওঠে। গাল বেয়ে নামে অশ্রু। অন্যরকম কণ্ঠে বলে ওঠে, অনেক আগে থেকেই তুমি শুধু আমার, শুধু আমি তোমাকে কাছে টেনে নিইনি। আমাকে ক্ষমা করে দিও। অনেক কষ্ট পেয়েছ এতদিন, তাই না? এখনও এসব মনে পড়লে নিজের প্রতি রাগ হয় আমার। ক্ষমা করে দিয়েছ তো মন থেকে আমায়? সিঁড়ি থেকে পড়ে গিয়ে তুমি তো আমাকে পাগলই বানিয়ে দিয়েছিলে। বলো, আর কখনো ছেড়ে যাবে না? বলো রক্তজবা। রুহি মাথা নাড়ায়। বিভোর আলতো করে হাসল। রুহির লাল হওয়া গাল দুটো টেনে দিয়ে মৃদুস্বরে বলল, এই রক্তজবার লাল নাকটাকে আমায় দিয়ে দাও, ওর হৃদয়টাও, চোখ মুখ হাত পা সবকিছু। আমি সারা জীবন আগলে রাখবো রক্তজবাটাকে। কি দেবে তো? এমন মর্মস্পর্শী আবেদন আর এত আকুলতা মাখা কণ্ঠ শুনে অজান্তে রুহির বুকে তোলপাড় শুরু করলো। 2 চোখে নেমে এলো এক বুক অশ্রুধারা। বিভোর অপলক নেত্রে পর্যবেক্ষণ করছে তার রক্তজবাকে। দীর্ঘক্ষণ নীরবে কেটে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিভোর গম্ভীর অসহায় চোখে তাকালো রুহির দিকে। নির্বিকার নয়নে চেয়ে থেকে বলে, রক্তজবা, তোমাকে আমার করে নিতে দেবে? চিরদিনের জন্য, চিরকালের জন্য? নোনা জলে সিক্ত রুহির গাল। বিভোর তা মুছে দিল। কোনো মানুষের কথায় এত প্রাণশক্তি থাকতে পারে? এত গভীর হয় কোনো আবেদন? রুহির মনে বহুদিনের এক অতৃপ্ত তৃষ্ণা শীতল হয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে।
বিভোর ওর রক্তজবাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো অভিযোগ অভিমান, এক নির্ধারণ স্নিগ্ধ নীরবতা, দুটো হৃদয়ে এক হওয়ার সময়। রুহির গলায় আলতো চুমু দেয়, ঠোঁট ছোঁয়ায় রুহির অধর জোড়ায়। চারদিকে তখন নেমে আসে ঝাপসা আধার, কোথা থেকে যেন ভেসে আসে সুললিত মায়াময় সুরের মূর্ছনা। সেই সুর যেন রুহির খুব চেনা, বারবার প্রতিধ্বনিত হতে হতে শূন্যে মিলিয়ে যায়। কানে বাজে বাতাসের গান, অদৃশ্য ইঙ্গিত সকল সংশয় দূর করে বিভোরকে বুঝিয়ে দিল ওর রক্তজবা শুধুই তার, পুরোটাই তার।